দেরি হলো কেন? দেরি হলো কেন? দেরি আমাদের ওই লাইনের বাস আসবো অটো ঘন্টা দেড়েক লাগবে চারটার পরে তিনটের সময় বার হয়েছে। ডকুমেন্টস এনেছে? ডকুমেন্টস বলতে আধার কার্ডগুলো বোর্ডের ছবিগুলো সব নিয়ে দেখি। মনে হয় আধার কার্ড জেরক্স মার মনে হয় ওগুলো হ্যাঁ বাবার। পুরো ঘটনা তুলে ধরতে পারবি? হ্যাঁ, জোরে জোরে। এত আস্তে গলা হলে হবে না। আমি লাইভে করবো। হ্যাঁ, জোরে কথা বলবি। হ্যাঁ, যারা যারা এসে গেছো, আজকে আমি কথা কম বলবো, তোরা বেশি কথা বলবি। তনুকাদি কালকে ঘুমায়নি গো, শাশুড়ির সাথে গল্প করতে করতে অনেক রাত হয়। ভোরবেলায় এমনি ঘুমায়, কিন্তু এত টায়ার্ড হই না। কালকে একটু ঘুম ঘুম পেয়েছিল, গল্প করতে তো অনেকটা রাত 3:30টার সময় শুয়েছিলাম। ঘুম পাচ্ছে। পরিমল, আমার এই ফ্যানটা, এই ফ্যান বলছি দূর, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ছোট কেবিল পুরোটাই দিকে আজকে অফ ডে, আজকে তাও চেম্বার করছি, কারণ কালকে কোর্টে গেছিলাম, মাম্পির কেস ছিল কালকে কোর্টে। আপনারা বুঝতে পারছেন, মাটিয়ারির মাম্পির কেস। তো কালকে ছেলেপক্ষ কোর্টে হাজির হয়েছিল, এবং ছেলেপক্ষকে কোর্টে হাজির করে গিয়েছি প্রায় 5-7 বছর পর ওকে হাজির করানো হলো। আর সেখান থেকেই মাম্পিরাই ওখানে এনারা কেস করতে গেছিলেন কোর্টে, তো ওখান থেকে আমার কাছে পাঠিয়েছেন একটা বাচ্চা মেয়ে, বেশি বছর বয়স নয়, মেয়েটি এখন প্রেগনেন্ট। কিন্তু বিষয়টা হলো কি, যে আমি কালকে অল্প সমস্যা শুনেছিলাম, আজকে পুরোটা শুনবো, এবং মেয়ের বাবা চাইছেন যে কাজটা করাতে, তো সেই কারণেই আমি দেখি এখানে। বিশ্বজিৎ, আড্ডা মারছো? হ্যাঁ, আড্ডা মারছো ভাই? জোরে বলবি। হ্যাঁ,
মেয়েটির মুখটি আমি দেখাবো না, ওর সমস্যাটা শুনবো। আর কারণ দেখাবো না এই কারণেই আমাদের নদিয়া জেলার মধ্যে কেসটি, আর দেখালে এটা ফোরকাস্ট হয়ে যাবে, তো সেই কারণে ওর মুখটা আমি দেখাবো না, খালি সমস্যাগুলো তুলে ধরবো। যেদিনকে যাব সেদিনকে সিরিয়াস অবস্থার সময় যোগ করতে নেই। মানুষের শরীর খারাপ হলে কেউ যোগ করে? পাগল। পরিমল দেখো তো শোনা যাচ্ছে কিনা। পরিমল শোনা যাচ্ছে? এনে এটা এরম করে নিয়ে এই ডান দিকটা এই যে এরম করে ধরবি, এরম করে ধরবি, ঠিক আছে? মনে থাকবে? বর্ষা দিয়ে আমার গলা তো শোনাই যায়, যে মেয়েটি কথা বলবে ওর গলাটা শুনতে পাচ্ছ কিনা একটু বলো। আমি তো চিল, শোনা যাচ্ছে দেখি। বর্ষা সাহা, আচ্ছা কোথায় হাত দিয়েছিস দেখি? হ্যাঁ ওইখানটা হাত দিবি, মুখের কাছে দে, ঠিক আছে? তোর নামটা বল শুধু। ওরে বাবা কত আসতে বলছে গো। পরিমাণে দরজাটা বন্ধ করো, আমার কান পর্যন্ত যেন আসে। আমি না লাইভ চালিয়ে এখন শুনবো না, আমার কান পর্যন্ত যেন আসে। যদিও আমার এখন তুই আমার এনার্জি ক্যাপসুল, মানে আমি এখন তোর সাথে কথা বলতে বলতে সুস্থ হয়ে যাবো। নাম কি বল? আরফা খাতুন। হ্যাঁ, বিয়ে হয়েছে ক বছর? 2 বছর। এখন বয়স কত? হ্যাঁ 18 বছর। এখন 2 বছর বিয়ে হয়েছে, তার মানে 16তে বিয়ে হয়েছে। 16 থেকে 17, 17 থেকে 18। আচ্ছা 2 বছর যে বিয়ে হয়েছে, বিয়ে দেখাশোনা করে না তুই নিজে ইচ্ছাই করেছিস? দেখাশোনা করে বিয়ে। পড়াশোনা করতি? কোন ক্লাস পড়তে পড়তে বিয়ে হয়েছে? মাধ্যমিক দিয়েছিস? দিলি না কেন? তারা নিয়ে নিয়েছে। অল্প বয়সী মেয়েদের বিয়ে দিও না। আমি তো চেষ্টা তো এই আমি তো বাড়ি থাকলে তো হয়তো আমি ছিলাম তো বাইরে, দিদি তোমার সাথে আমি সব কিছু কথা তো বলেছি। আচ্ছা তারপরে তোর বিয়ের পরে কদিন ভালো ছিলি? 1-1.5 মাস মতো ভালো ছিলি। আচ্ছা 1-1.5 মাস মতো ভালো থাকার পরে কি দিয়ে প্রথম অশান্তি শুরু হলো? এই প্যান্টটা আস্তে দিয়ে দাও, এক্সস্ট গুলো বন্ধ করো, ও খুব আস্তে কথা। মেয়েটার কথা শোনা যাচ্ছে না, সব কমেন্ট আসছে রে। হ্যাঁ না ভাই, এক্সস্ট বন্ধ করো। দাঁড়াও, শোনানোর ব্যবস্থা করছি। ওই জন্য তো বললাম আমি তো চিল, আমার গলা শোনা যায়। লড়াই দিবি কি করে তাহলে? বল 1.5 মাস পর কি নিয়ে প্রথম অশান্তি? মোটরসাইকেল চাই, বাবার কাছে টাকা পয়সা চাই, তো বাবা মার কাছে টাকা নিয়ে ঘর করবো। ঘর করবো। আচ্ছা তারপরে? এই অশান্তি আমি বললাম বাবা গরিব কোথায় পাবে, বাবা মা বলে তুই আমাকে মারে। কে মারে? জামাই মারে, মানে তোর বর মারে? আচ্ছা বাড়িতে যখন মারে ওই খালি মোটরসাইকেল আর বাড়ি করে দিতে টাকা? কত টাকা? সত্যি সত্যি বলবি, একটু মিথ্যে বলবি না, ঠিক আছে? যা হয়েছে তাই বলবি, বুঝেছিস? কত টাকা চাইছে বল? ঘর করার জন্য, আমাকে ঘরের ছাদ করার জন্য আমাকে তোমার বাবা 50,000 টাকা। 50,000 টাকা ছাদ করার জন্য? তো শ্বশুরবাড়ি কি ছাদ নেই? ছাদ করিনি, একটা ঘরে ছাদ আছে আর একটা ঘরে ছাদ নেই। আচ্ছা আর তারপরে বিয়ে 1.5 মাস পর থেকে এটা নিয়ে অশান্তি,
তারপরে তুই মানে ছিলি ওখানে, সংসার করতি? করতাম। হ্যাঁ, ওই মাঝে মাঝে আসতো, মারা ধরা করতো, আবার আসতে পারি সে হচ্ছে নিয়ে যেত। বল একটু বল, বর কি করে? পরে এই যে বোম্বে থাকে হোটেলে। বোম্বে হোটেলে থাকে। আচ্ছা, আর বরের সাথে মোট এই 2 বছরে তুই কতদিন ঘর করেছিস? 2 বছরের মধ্যে আমি 1 মাস করে বাড়িতে যাই, আর হ্যাঁ, বাড়িতে যেতে দেয় না। তো বাবা মার বাড়ি গেলে পরে বলবে তুই হচ্ছে লোকের সাথে কথা বলবি, ফোনে লোকের সাথে যা হচ্ছে ঘটনা জোরে জোরে বলবি। আমাকে বাবা মার বাড়ি যেতে দেয় না। তোর বাবার বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায়? বাবার বাড়ি বাটরায়, আর শ্বশুর বাড়ি নারায়ণপুর। নারায়ণপুর। আচ্ছা, আর তোর কি যেন বলতে গেলাম, তাহলে শ্বশুর বাড়িতেই তুই থাকিস? হ্যাঁ, শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়ি আমার দেওর আছে, 2 দেওর? 2টা দেওর আছে, একটা শ্বশুর আছে, শাশুড়ি আছে, আর আমার আছে। দেওর বলতে নিজের দেওর? কালকে যে বললি এক কোটের মধ্যে বললি যে একটা দেওর। মানে একটা বিদেশে থাকে, সে বাড়িতে একটা ছোট আছে, একটা বড়। ও আচ্ছা, আমার জামাই হচ্ছে মেজো। আচ্ছা, 4 ভাই তারা। 4 ভাই। তা একটা দেওর, যেটা কালকে বলছিলি কোটে, একটা দেওর, তোর বর, আর 2 জনা? মানে 2টো দেওর, একটা ভাসুর, আর আমার। আচ্ছা, বাড়িতে কে কে থাকে তাহলে? বাড়িতে এখন আমার শ্বশুর থাকে, আমার শাশুড়ি থাকে, আমার দেওর। শ্বশুর, শাশুড়ি, দেওর। দেওর, আর তুই? হ্যাঁ, আচ্ছা, আর আর ওই ভাসুরগুলো? ভাসুর বাসন আলাদা। আলাদা। আচ্ছা, 2টো ভাসুর আলাদা? একটা ভাসুর। একটা ভাসুর আলাদা, 2, 3, 3টে আছে একসাথে। 4টে, বুঝেছি। আচ্ছা, তারপর উনি অশান্তি। মারধর খেয়ে তো ওখানে অশান্তি হয়ে তারপরে তুই থাকতি, তারপরে কি হলো? নিয়ে আসতে দিতে পারে, আমাকে আসতে দিত না। মানুষ দিতে পারে, যেতে দিত না, মার দেওয়া করতো। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান যদি হয়, তারই বলবে যে আমার ধরো ছেলে নেই, আমার ভাসুরি ছেলে দিয়ে পাঠাবে, বলবো ওই দেখো ভাই ভাতার এই যে এবারে অশান্তি বেরিয়ে গেছে। ভাইয়ের কোনোদিন ওইসব গালি দেয়? মানে পূজার মাসে মানে ওর বাসে মানুষ খায়, নীতি দিয়ে পাঠিয়েছি। এবারে বাড়ির সবাই মানে জামাই পাই না, সবাইকে আমি নিমন্ত্রণ করেছি, দিয়ে যাবো বলছে আমি যাবো না, তোমরা আছে মান সম্মান দিতে জানো, আমরা কেমন করে মান সম্মান, সেটা তোমার বলবা যে আমি করে মান সম্মান দিতে হয়, বলে তোমরা হচ্ছে বাটা পোনা মাছ দিয়ে ভাত দাও, এরকম হচ্ছে মান সম্মান থাকে। আমি গরিব মানুষ, খাসির মাংস বানিয়ে পাবো। আবার এই অনুষ্ঠানে ঈদ পাবো না আসলে পারে যদি আমার ঈদ হচ্ছে। আপনার কটা সন্তান? আমার 3টি মেয়ে। আমার 3খানা মেয়ে। এটা কি বড়? এই বড়। দেবো না বিয়ে দিদি, আমি কি বলছি, আমি তো ছিলাম এক দেশে। দেবো না বিয়ে, সেখান থেকে আমার ডাইরেক্ট কথা হয়েছে। বলছে দাও, আমার কোনো অসুবিধা নেই, তোমার মেয়ে আমি বিনা দাবিতেই বিয়ে করবো। বিনা দাবিতেই বিয়ে করেছে? বিনা দাবিতে করেছে, এখন অবধি সময়। আপনি কিছু দিয়েছেন বিয়েতে? যেটা না দিলে নাই সেটা আমি তো দিতেই হবে। জামাই আনতে দিয়েছি, মেয়ের হাতের কানে দিয়েছি, জামাই বললো আমি বাইরে যাচ্ছি, আমার মোবাইলে, মেয়ে বললো আমি টাকা ছিল না, বাবা টাকাও দিও না, খাসি ছাগলটা বিক্রি করি, আচ্ছা জামাই মোবাইল দিলাম, আবার গলায় কনে কুচিয়ান দিয়ে এখন হাতের বিয়ে ছিল, যেটা শখ সেটা যেটা পারার মতন, তাও বলেছে বাবা যেটা আমি পারার মতো। এত মারা ধরা করতো, আমি ওদের ফলে গাল দিতাম, আমাদের হয় আমাদের গাল দিতাম। এদিকটা সরে বসুন, আমি ওকে নেবো ক্যামেরায়। তুই উঠে দাঁড়া, পিছা। সামনে বাবাকে না দেখা গেলেই হবে, এদিকটাই আয়। তুই ক মাসের প্রেগনেন্ট তুই? হ্যাঁ, 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, ডাক্তার দেখাচ্ছিস? ক মাস বাপের বাড়ি এসেছিস? বাপের বাড়ি এই যে 2 মাস। হ্যাঁ, 2 মাস। 2 মাস। আচ্ছা, কতটুকু বাচ্চা মেয়ে, এরা কি করে বুঝবে? এই মেয়েটা এখন 5 মাসের গর্ভবতী, এখনো পর্যন্ত খেলে দুলে বেড়ানোর বয়স। বস। আমার যা অবস্থা, আমার মাথায় সে বাড়ি মারা মতো। আমি জানি মানে খানায় কে এতদিন ধরে মারধর খেয়ে সংসার করছিলি? হ্যাঁ, সব থেকে অত্যাচার বেশি কে করে জোরে বল, এখানটাই নে। শাশুড়ি শ্বশুরি মানে আমার স্বামীর সাথে বলে, আমার স্বামী আমাকে ধরে মারধর করে, গালাগালি করে। আচ্ছা, আর শ্বশুর শাশুড়ি তো মারে না? শ্বশুর শাশুড়ি শুধু বলবে 10 কাঠা জমি যায়, যাক বউ বাদ দেবে। 10 কাঠা জমি যায় যাক মানে বউ বাদ দেবে, 10 কাঠা জমি বিক্রি করে আমাকে বাদ দেবে।
10 কাঠা জমি বিক্রি করে বাদ দেবে? মেয়ে নেওয়ার সময় বিনা পয়সায় কোনো দাবি নেই, আর এখন আবার 10 কাঠা জমি যাই যাক, তাহলে 10 কাঠা জমি দিয়ে দিক তোর নামে লিখে। মুখে বলতে তো অনেকেই সহজ লাগে, মানে বাড়িতে মেয়ে আমার বলে বলে যে মা তোরে আমি গাল গাল তা তো ভালো তো। বউকে বউর জন্য যদি 10 কাঠা জমি যাই যাক, তবু বৌমা বাদ দেবে। 10 কাঠা জমিটা বৌমাকে লিখে দিক, তাহলে ওই জমিতে আমি রেখে দেবো তোকে। 1 কাঠা বিক্রি করে দিবি, 9 কাঠায় ঘর করবি। তো শাশুড়ির কথা বলছে, আমার নয়। ওদের কি অনেক সম্পত্তি? 1-1.5 বিঘে মতো জমি আছে। 1.5 বিঘে মতো জমি আছে। মুখের কাছে সাউন্ড আচ্ছা, ঠিক আছে। তুই কি চাইছিস বল? আমি চাইছি ওই বাড়ি গিয়ে সংসার করবো, কিন্তু ওরা মানে আমাকে আলাদা করে দেবে। তুমি কথা জান না তোকে আলাদা করে দিচ্ছে? আলাদা করে দিতে হবে। আমি মানে অন্য থাকবে সংসারে বলে বলছে বলু। আচ্ছা, এবার তুই আলাদা করে দিলে তুই এইটুকু বাচ্চা মেয়ে, তোর কি ওখানে কে দেখবে? স্বামী তো থাকে না তোর। আমি থাকে না, ওই যে মা বাবার বাড়ি করে থাকবো। কেন পিছে আছে তোর মা বাবার বাড়িতে তো আসতে দেয় না। আলাদা করে দিলে তখন তো বাবা মার কথাটা শুনতে না সে। এবার আলাদাটা কি করে, একই বাড়িতে কি করে আলাদা হবি? বাড়িতে মানে ওরা মানে সাইডে একটা 3 কাঠা জায়গা মানে ও বলছে বাচ্চা মাছ যদি খাতে নাকি বাসতো তো সেখানে আমি থাকবো, আর থাকলে তো বাবা মা মনে করবে। আর বাবা মার কথা শুনে যে মার ধরে করে এক জায়গায় আছে বলে দিদি অশান্তিটা এখন বেশি হচ্ছে। এক জায়গায় গিয়ে গেছে মধ্যে আসলে বড় মেয়েটা মানে বড় সেলর গ্রামে বিয়ে দিয়েছিল, দিয়ে আমার সাথে বললো যে আমি বাইরে ভিন গ্রামে মেয়ে ছেলে দিয়ে দেবো, আমার গ্রামে একটা ছেলে দিয়ে দিই, কোনো মানে আদর যত্ন হয় না। আজ দিদি 50,000 টাকা চাইছে, আমি দিতাম, কিন্তু আমার জামা যদি আলাদা করে খাইতো কিংবা আলাদা হয়ে আছে, ছাদ করতে পারছে না, সেটা আমি হাতে দিতাম। না করে দিয়ে যায়। ওর মধ্যে দিদি যদি আমি 50,000 টাকা দিই, আমার মেয়েও পাবে না, হ্যাঁ, কেউই পাবে না। খালি চিন্তা করো। প্রথম সূত্রে জামাই বাড়ি গেল, তুমি জ্বর এসেছিল আমার কাছে 10,000 টাকা জামাই নেই, তবু আমি তা এখন কি বলছে, শ্বশুর শাশুড়ি বউ নেবে না? এখন ওদের মুখে কথা হচ্ছে আমি হাজামান যখন জেল খেটেছে আমি বউ নেবো না, 10 কাঠা জমি যাবে বাদ দেবো। ও জেল খেটেছে? এই তো 1 মাস মতো মনে হয়। মানে কেসটা কইতে আমরা যে নিয়ে আসতে দিছি না, আমাদের ধরি মারধর করেছিল। ও, মানে মেয়েকে চলে আসছে, আর ওরা সব তো করার মেয়ে তো আত্মহত্যা করে সেই শ্বশুর বাড়ি ফেলে দিই। কতদিন হলো মেয়ে আছে আপনার কাছে? এই 2 মাস 2 মাস গেছে। 2 মাস আগে কেস হয়েছে? হ্যাঁ, নিয়ে ও, এসে দিয়ে জেল খাটছে, জেল খেটেছে? 1 মাস জেল খেটেছে। ছেলে জেল খেটেছে 1 মাস? ছেলের বাবা। আচ্ছা, ছেলে 1 মাস জেল কাটার পরে তারপরে কি হলো? বেরিয়ে এলো? হ্যাঁ, টাকা দিয়েছে, বেরিয়ে এসছে। হ্যাঁ, বেরিয়ে আসার পরে এখন ওই বাড়িতেই মেয়ে তুলবো? তুলবে এখন বলছে চুপচাপ, তারাও চুপচাপ আছে। আমার তো মতো আমার সেই বলে না, আমার মাথায় বোঝা, আমার পথ দেখো সোজা। মানে মেয়ে যদি আমার যদি ওই রকম না হলে পরে আমি কোনো ই করতাম না, ওর মতন আমি এবারে প্রেগনেন্ট না হলে তো আমি জানতাম, আমি আমার ইচ্ছা যাক আর মেয়ে ওরম অশান্তি লেগে যদি আমি নিয়ে এসেছিলাম, এক জায়গায় আমার যা হয় ওদের নিয়ে এসেছিলাম ওই বলবো যে আমি খেয়া ঘাটে ডাঙায় দাঁড়াচ্ছি, তুই চলে আয়। 2 বার করে আমাকে নিয়ে চলে এসছে, নাই তো আমি ওই আমার বাড়িতেও পা দেয় না জামাই, ও ফোন করবে আমি অমুক গ্রামে আছি, তুই চলে আস। এখানে সে বাড়ি থেকে জামাই মেয়েকে ভালোবাসে? এমনি অন্য টাইমে তোকে ভালোবাসে? কোনো টাইমে কিছু বলে না, বাবা মার কথা শুনলে ওই মানে হ্যাঁ, তাহলে তোকে 2 বছরে কতদিন গায়ে হাত দিয়েছে? 2 বছরে মা বাবার কথা শুনে শুধু মেরেই যায়। মানে মা আরে রোজ মার খেলে কি তুই আর ওই কোন গ্রামে দাঁড়িয়ে থাকবে তোর বর, আর তুই কি চলে যাবি ছোট ছোট? রোজ মার খেলে নিশ্চয়ই একটু ভালোবাসে। তা কতদিন মার খেয়েছিস তুই? বিমারে এবারে ধরো যেরকম যে খুশ আমার তখন আমি করি মারধর। ওর মা আমাকে বলবে তো কাজ করে না, এই করে, তারা সবই কাজ করে। পাড়ার মানুষও বলে যে হ্যাঁ কাজ করে না তো কোথায় যাবো, তো সব কাজই তো করে। যেই বলবে যেই শুনবে আমাকে বাড়ি এসে মারবে। জেল কাটার পর আর যাসনি ওই বাড়িতে? খোঁজ খবর নেয় না তো, হ্যাঁ, কোনো কথা খোঁজই নিয়ে কথাই হয় না তো। তোর বরকে ফোন করেছিস তুই? ফোন নাম্বার জানিস? ফোন নাম্বার সেই ফোন নাম্বার নেই, আবার আলাদা ফোন নাম্বার। ওই ফোন নাম্বারে ফোন করতো দেখি। ফোন একটা বিশাল ঝামেলা আছে যদি আমি যাচ্ছিলাম, আমি এদিকে এগোতেও পারছি এই না। জেলটা কেটেই তো গেল, জেল কেটে তো শত্রুতা তৈরি হয়ে যায়। মানে
কইছিলাম এবারে কি হয়েছিল, গন্ডগোলটা কি হয়েছিল? আরে কি আমি হৃদয় নেমন্তন্ন করেছিলাম, বাড়ি এসেছি, মানে বিদেশ থেকে আমি বাড়ি এসেছি, যে আমি হৃদয় নেমন্তন্ন। রিং হচ্ছে। বলবি না কোথায় আছিস, বল কেমন আছো? আরেকবার কর। বল কেমন আছো? কে ধরেছে এটা? শাশুড়ি? বল, আপনি বলেন কেমন আছেন, কি করবেন বলুন। হ্যাঁ হ্যালো, আমি গাডরাতে বলছি। কেমন আছো, ভালো আছো? ভালো আছো? মেয়ের মেয়ের বিয়ে বাড়ি ফোন করবো না কেন? বিয়ে বাড়ি ফোন করবো না? জেল খেটে মরে গেল। বলে আমরা তো জেল খাটাইনি। আমি তো জেল খাটাইনি তো, আমি জানি আমি কিরা খাটালে না খাটা আমি বলতে পারলাম না। আমি মারলাম ধরলাম, তুমি 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 আচ্ছা তুমি মসজিদে উঠে বলতে পারবা যে তুমি আমার বিয়ে আমাকে তুমি গায়ে হাত দিতে বলতে পারবা কি না? তুমি আমার না তুমি বলতে পারবা যে বিয়ে সরে আসিস। না আমার কথা শোনো, তুমি যে বললে যে আমাদের মারলে ধরলে, আমি তুমি বলতে পারবা যে বিয়ে আছে যে আমার গায়ে হাত দিছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভালো কথা বলতে গেলাম, বিয়ে না হচ্ছে তোমরা থাকতে এরকম অশান্তি হয় এখানে। তুমি ফট করে আমাকে গায়ে হাত দিছো কি দাওনি? এই দেখো, মিথ্যে কথা বলবা না, খবরদার মিথ্যে কথা বলবা না। ওই সব কথা খবরদার বলবা না, মিথ্যে কথা বললো না, সত্যি কথা বলবা। সত্যি কথা, যদি মানুষের যদি বাচ্চা হয় তুমি বিয়ান, যদি আমি যদি মানুষের বাচ্চা হয় আমি যদি বলি মিথ্যে কথা, তাহলে আমি জানি আমার তো মরণ হয়ে যায়, বুঝলে? আমি তোমাকে কিছু বলেছি যে পাট খেয়ে দেবো কি 7 বিঘে 10 কিন্তু আমি আমার কথা তুমি শুনেছো কোনোদিন? আমি ভালো চাই গেলাম, আমি দেখছে আচ্ছা এরকম অশান্তি করেছি, আমি গেলাম গিয়ে দেখছি এরকম মেয়ের এরকম অবস্থা ছিল, আমি কি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি তোমাকে আমি বললাম যে বিয়ান তোমরা এরকম থাকতি অশান্তিটা হলো কেন? তুমি ঘপ করে আমার মুখে হাত দিয়েছো কি দাওনি তাই বলো না? ঘপ করে আমার মুখে হাত দিয়েছো? না না, আমি মেয়ে মারা কথা বলিনি, তাই এক মাসে ভালোবাস না, ভালো না বাসলি কে এবার এরকম এতদিন চললো বলো? হ্যাঁ, হ্যাঁ, সবই তুমি করো, তাহলে আমার মেয়ে কিছুই করে না, তাই তো? এটাই তো থালা কটা ধুই শুই পড়ছিল বাচ্চা মেয়ে, কি করবো? তাই এবার বাচ্চা এবার ওর কিরকম বুদ্ধি আছে, আবার তোমার কিরকম বুদ্ধি, তাই বয়সটা তাহলে তোমার কত বয়স আর ওর কত বয়স? হ্যাঁ, তাহলে তুমি করবা না, করবে না কিনা? তুমি তো করতে, তোমাকে তো কর্তব্য তোমাকে করতে হবে। বল আমার দিদির সাথে কথা বলো, দিদির সাথে কথা বলো। আমার দেখো বিয়ান আমার কথা শোনো,
আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার এক দিদির সাথে কথা বলো। হ্যালো, হ্যাঁ আমি আসিফা বিবি, আমি ওদের জ্ঞাতি। চিনতে পারছো নি? আমি বিয়েতে গেলাম না। হ্যালো, হ্যাঁ বিমপুর। তুমি আমাকে চেনো না, আমি চিনি তোমাদের। কি করবা তোমরা? তোমরা কি করবা? আইনে তো তোমরা মারপিট করেছো, তার জন্য আইনে গেছো। আর বউ বিয়ে করেছো তো ওখানে তো আর আইনে নয়। এখন বউ তো এখন বাচ্চা হবে, এইটুকু হ্যাঁ, তো এইটুকু বাচ্চাকে নিয়ে একটা মেয়েকে নিয়ে বিয়ে থাওয়া দিলে তোমরা নিজেরা দেখে শুনে নিলে। আর এখন হ্যাঁ হ্যাঁ এবার নিলে তো এখন তো তোমাদের ওটা বংশ কেউ হবে, সে নাতি হোক নাতনি হোক। হ্যাঁ, তাহলে এখন মিলমিশ করে নিতে হবে। তা কোর্টে কি বলেছে নাকি যে বউকে তোমরা ঘরে নেবে না? আরে আইনে কি বলেছে নাকি যে আইনে কি বলেছে নাকি যে ঘরে নিবে না? ওরে বাবা, এখন তো হ্যাঁ এখন ভুল হয়ে গেছে, কি করবে বলো? তোমাদেরও বুদ্ধি নেই, ওদেরও বুদ্ধি নেই। কোর্টে কি বলেছে নাকি যে বউকে তোমরা নিবা না? কেস তুলে নেবে বউ, তোমরা ভালো রাখলে বউ কেস তুলে নেবে। কেন ভালো লাগবে না? একটা বাচ্চা মেয়ে। এখন তাহলে বাচ্চাটাকে কে খরচা দেবে? ওর মা, ওর বাবা, আমি? হ্যাঁ, থাকে তো, তোমরা তো ভালোবাসো, থাকে, আবার ঝগড়াঝাটি হয়, আবার মারপিট হয়। বলতে পারবো জানো তো, আমার ছেলে এত শিক্ষা দিত, ওর বাপ থেকে তুই যাতা কথা বলিস তোর বাপ হবে, আমরা আমার ওর মা থেকে তুই কথা বলিস যাতা বলিস, ওর মা তোর হবে একটা। হ্যাঁ, কিন্তু এখন তো তোমরা ছোটবেলায় বিয়ে দিয়েছো, তারপরে এখন তো বাচ্চাটা তো এখন তোমাদেরই। এখন তো তোমার বাপকে, বাপ বলতে আমাদের বাপ জামাইকেই দেখতে হবে। হ্যাঁ, তাহলে এখন কি ও বাপের বাড়ি থাকবে কেন? ও তো এখন তোমাদের বাড়ি থাকবে। 1 লাখ টাকা খরচা হয়ে গেল। আচ্ছা, জামিন নিতে গেলে টাকা লাগে, ওটা ঠিক আছে, তার নিশ্চয়ই তেমন কেস হয়েছে। কিডা দেবে? দোষ তো করেছো বলেই তোমরা, তুমি দোষ করেছো বলেই তোমরা দিয়েছো। এখন ধরো তোমার মেয়ের যদি বিয়ে দাও, তা তুমি তো 4 টাকা নাওনি, তুমি তো মেয়েকে পছন্দ করে নিয়েছো। ভাদ্র মাস, এখন বহু দেরি। কোর্টে
আইনে থেকে নেবো। তা আইনে থেকেই তো নিবা তুমি। হ্যাঁ আইনে থেকে নেবো, চেক করলো সে দেখো থানায় ইতে যাবো, করে যাবো, করে দিতে হবে, যখন আমি তাও না তখন নেবো। 10 বছর হয়তো 5 বছর হয়তো ও 2 বছর হইতে পারে। 10 বছর ধরে 5 বছর তাহলে তো বলছো কেন? তাহলে জমি বিক্রি করে দেবো, তবু আমি বউ নেবো না। না মিথ্যে কথা বলবো না, আমি একটা কথা বলিনি, 10 বছর মিথ্যে নেবো, আমি বলছি নেবো না। তাই নিজে আমি এখন আমি এখন আমি নিতে পারবো না। আর জেলে দিল দেখো আমার স্বামী আমার ছেলে, এখন যদি জেলে থেকে যেতে হোক দিন একটা টাকা আমি কিছু করতাম না। দোষ না করলে পুলিশ এমনি এমনি অ্যারেস্ট করবে? হ্যাঁ সে তো দোষ আছে, আমারও আছে দোষ, ওদেরও আছে। হ্যাঁ ওদেরও আছে, তোমাদেরও আছে। তোমাদের কম, এই তোমাদের বেশি, ওদের কম, ওদের বেশি, তোমাদের কম। এই একসাথে তালি বাজাও, তুমি বলো তিনি একসাথে, আমি একটা হাতে তালি বাজাচ্ছি, দেখো দিদি। হ্যাঁ তা তোমাদের গ্রামের মানুষকে জিজ্ঞেস করো, একটা 5 মাসের একজন গর্ভবতী মা, তাকে তোমরা যদি এরকম করে অত্যাচার করো, এখন যদি না নাও, টেনশন দাও, এটাও তো একটা অন্যায়। কিচ্ছু অত্যাচার করিনি, বাড়ি ছিলাম না, আমার স্বামী বাড়ি ছিল না, আমিও বাড়ি ছিলাম না। আমার ছেলে একটু দেখো, আমার ছেলে ওই বাড়ি ছিল ঘুরি ফেলে, ঘুরি যায়নি বলে একটু হয়েছে দিন ওকে অশান্তি করে দিয়েছে। কি ছুরি দেখো দিনে, তুমি আমার বৌমা ছুরি দেখো। কি হয়েছিল? আমি বাড়ি ছিলাম না, আর আমার স্বামী বাড়ি ছিল, মাঠে দিলাম দিয়ে আমার ছেলের সাথে আমার সঙ্গে যায়, তুই একটা মেরিতে দিয়ে মারছিল দিয়ে তা 2-1 চড় মারবে কেন তোমার ছেলে? বলো, তোমার ছেলে 2-1 চড় মারবে কেন? শুনলো তো যে আমার ছেলে ধরতে গিয়েছে, দেখছেন না কত বাচ্চা ফেলে দিতে, ওর বাচ্চা মরে গেছে একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ দেখছেন না তোর বাচ্চা মরে গেছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ বলো কার এত হাসি পাচ্ছে গো? দাও তো একটু ওনাকে। আসুক, আমার তালা হয়েছে আমি বলছি। না কার অত হাসি পাচ্ছে? আমার ওষুধ দিচ্ছে, আমার তালা ধরি দেখুন, আমার ওষুধ দিচ্ছে। খুব হাসি পাচ্ছে দেখছি পাশের জনার। শোনো দিদি, বলো। দিদি আইন যাহাই হবে দিদি, আইনে লেখা নেই যে বউ তোমরা ঘরে নেবে না। আমি কেটে দিলাম দিদি, আইনে তা হবে, আইনে জেল যাহাই খেতে দেবো। ঠিক আছে দেখছি। আমি কইলাম জেলে, আচ্ছা আবার জেল কাটবা তাই তো? হ্যাঁ জেল থাকবো। আচ্ছা জেল খাবো না কেন? বিনা দোষে জেল হয়, জেল খাবো না কেন বলো দিদি? আচ্ছা 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 আচ্ছা। তোমার মেয়ে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বউ নিবা না তোমরা তাই তো? হ্যাঁ। আসিফা বিবি বলছি। হ্যাঁ তা কি করবা তোমরা? এখন তো গন্ডগোল অশান্তি হয়, এখন তো তোমার ছেলের বউ। বলো তোমরা 18 বছর না হয়ে বিয়ে দিয়েছো কেন? 18 বছর হয়নি, ছেলে মেয়েকে নিয়েছো কেন তোমরা? তোমরা জানো না আইনে ফেসে যাবো আমরা? আরে 18 বছর হয়নি, তোমরা মেয়ে নিয়েছো বিয়ে দিয়ে, দেখাশোনা করে, তো জানো না ফেসে যাবা তোমরা? তাই তো জেল হতো না। এই 3 মাসের প্রেগনেন্ট মানে গর্ভবতী, এই অবস্থায় যদি কেউ মারধর করে, তোমার বাপ তো মানে বাপ বলতে তোমার ছেলে দুটো তো মেরেছে তোমার, ওই যে ছেলে। তা এখন গর্ভবতী মায়ের গায়ে কোনোদিন, গর্ভবতী একজন মা আসে তার গায়ে কোনোদিন হাত দেয় না? না তো তোমাদের জেলও হতো না, কিছুই হতো না, বুঝেছো? জামিন হয়ে গেছে আপনাদের? মীমাংসায় বসো, মীমাংসায়, কেস জীবনে উঠবে না। মীমাংসা করতে হবে, মীমাংসা। আমার সাথে কথা বলে টাকা দিতে হয় না,
দেখি বিয়েটা তো কারো সঙ্গে দেখে দিনে এই গ্রাম 5 লোকের কাছে সঙ্গে দেখে দিনে এইটা আর মেয়েটা নিচে রিয়াক্ট কেস এই তো ও এখন এই থানা এসে ফোন করে যেই করুক না কেন যেমন আমার তো ভালোই বলছে দাদা বলো বলছি এখন তো আমাদের সকলকে মিলে একটা মীমাংসায় বসে একটা সমস্যা আইনিতে হবে সেইটা হবে আরে বাবা হ্যাঁ কোর্টের নিয়ম মেনেই বলছি, কোর্টের নিয়ম না মেনে তো বলছি না। আইন যেটা হয় আজকে ধরুন আপনাকে আমি মারলাম, আপনি তো আইনে যাবেনই, তাই বলে কি আপনার সাথে আমার মিল হবে না? মেয়ে যখন হয় হবে এখন সে আইন যে করেছে কার বলি করিল গ্রামে কোন লোকের বলি মেয়েটা নিয়ে গেল বলে নেই কোন মেয়েটা চুরি করে চলে গেলে কেস কেটে দেয় মেয়ে চুরি করে বাবা কোনোদিন নিয়ে যেতে পারে? মানুষ সাথে খাবে লোকের কথা শুনবেন দল মানুষ আসে আর ওখান থেকে চলে যাবে ফাঁকেন করে দিই আমি কত মানুষের কত মেয়ে নিচে নেবো মানুষ জীবন একবারে বিয়ে হয় খুব বোঝাই আমি আমার নামে কেস আমি সেই রাতে বাড়িতে মাঠে বাড়ি আসি আমি নাকি গলায় দড়িয়ে দিতে তখন মাঝখান বাড়ি আসলাম সেই রাতে আরে কেস করতে গেলে তখন ওই মিথ্যে করে সব লেখে, এখন কি আর বলবো বলো, ওদের বুদ্ধি শুধু থাকলে কি আর এটা হতো বলো? আইনি যেটা হয় হোক এখন সেই জেল ফাইট যেটা এখন সেই মামলা শুরু হোক তারপরে মামলা আইনি থেকে নিতে হবে। আচ্ছা পরে ফোন করবো, ধরো। আইনি যেটা হয় সেটা সব নিতে হবে তাকে নেবে না তোরে নেবে না। আইনে গেছিস, কত বছরে মামলা মিটবে, ততদিন তুই বুড়ি হয়ে যাবি। কি জন্য কি হয়েছিল, ওই ঘটনাটা কি ঘটেছিল এটা নেন। ঘটনা সেনকে আপনি নাকি মেয়ে চুরি করে নিয়ে এসছেন, কি হয়েছে বলুন, সত্যি সত্যি বলবেন একদম, যাতে আমাকে গিয়ে অপ্রস্তুত না পড়তে হয়, কারণ লড়াই আছে কিন্তু ওখানে। হ্যাঁ সত্যিটা বলুন, কেন 1 মাস জেল কাটা মানে তোর মানুষের রাগ ও মানে হওয়া, সেই বাড়িতে মেয়েটাকে সুরক্ষিত রাখা খুবই কঠিন কাজ। আমি এসছি বাড়িতে, হুম বাড়িতে এসছি, আমি জামাই বললাম, নিমন্ত্রণ করলাম হুম যে আমার বাড়িতে ও হচ্ছে বছরের একটা দিন আসছে, তাহলে তুই বুড়ে হয়তো জামাই বলে তুই হয়তো দুজনে বেড়াতে আসিস। হুম আসছে হচ্ছে বলে ঠিক আছে, হুম আমার মেয়ে বললো ঠিক আছে, আজ আব্বা যাবে, হুম ঠিক আছে। এবার যেদিনকে বছরকারের দিন সেদিনকে আমি মানুষ পাঠালাম, হুম মানুষ পাঠিয়ে তাদের তাকেও করিস অপমান, এবার আসুন, হুম ঠিক আছে। চুপচাপ থাকলো, দিন 4 বাদে আমার কাছে আবার বাড়িতে ফোন করেছে, আমার বাড়িওয়ালার কাছে ফোন করে বলছে এরকম হচ্ছে হুম যে বাড়ি কোথায়, বাড়ি নেই, কোথায় গেছে, হুম বলছে হ্যাঁ আছে, বলছে এরকম দিয়ে পাঠাও, আমাকে দিন 4 এরকম নির্দেশ দিয়ে যেতে হবে। বাড়ির থেকে বলছে যে এরকম এসছে, কদিন এসছে, তাহলে যাই মাঠে ঘাটে তো যাচ্ছে না, নিরাতে পারবে না, যাবে না। দিয়ে আমি বলার মধ্যেই বলেছি জুবান আমার তোমার কেরকম, জুবান কেরকম, আমার বাড়ি 15টা জামাই আছে, সবাই একদিন থেকে 2 দিন থেকে একবেলা থেকে চলে গেছে, তুমি আসতে পারোনি, এইটাই আমার কথা। এই নিয়ে আমার মেয়ের কাছে মোবাইলে রেকর্ডিং করেছে, জামাই রেকর্ডিং করেছে, রেকর্ডিং করে আমার মেয়ের কাছে শোনাচ্ছে, তো বাপ কি বলেছে শোন। আমার মেয়ে বলেছে, আমার মেয়ে বলেছে যে ঠিকই বলেছে আমার আব্বা, তোমার চাকর, তাই আমার নিড়ি দিয়ে যাবে, আমার আব্বা বিদেশ থেকে কাজ করে আসলে নিরাতে আসবে কেন, এই নিয়ে 2-1 কথা হতি এই মারপিট শুরু হলো। এই হচ্ছে ঘটনা। মারপিটটা কে প্রথম করলো? মারপিট করেছে কি, সত্যি সত্যি বলুন, তাহলে গ্রাম থেকে বলবে, তখন হয়তো ভুল হবে। মারপিটটা করেছে কে, আমার মানে আমি কি করে বলবো, জামাই ধর জামাই মেরেছে, জামাই কাকে মারলো? আমার মেয়েকে মেরেছে, তোমাদের সামনে? আমার সামনে নাই, এটা হচ্ছে তার আগে, আমি আসবো না বলে তারা ওই মারামারিটা হচ্ছে। ফোন করে দিই ও আপনি বাইরে থাকেন? হ্যাঁ আমি বাইরে ছিলাম। আচ্ছা, তখন মেয়েকে মারপিট মানে বাড়িতে মারছে? হ্যাঁ হ্যাঁ তারপর? যে আমি আসবো না বলে, আসার কথা ছিল, আমি আসবো না বলে ওই শুনে হচ্ছে মারপিট করেছে, হুম এই অবস্থা। হুম তা মারপিটটা যখন হলো ওদের বাড়িতে হলো, ছেলের বাড়িতে? নারায়ণপুরি হয়েছে, ছেলের বাড়িতেই হয়েছে। বাড়িতে হয়েছে। ছেলের বাড়িতে তোমরা কে কে গেছিলে? আমি গেছি, আমার বাড়িওয়ালা গেছে, হচ্ছে আরো তোমার বন্ধু বান্ধব 2-1টা গেছে, আচ্ছা গিয়ে হচ্ছে গিয়ে দেখে আমার মেয়ে তো ওই অবস্থায় মারা অবস্থায় পড়ে রয়েছে,
এমন অবস্থা তার হাঁটার কায়দা নেই। সেই ধরি পেড়ে গাড়িতে তুলে নিয়ে আসলাম। আমি বলার মধ্যে বিআইনকে বললাম যে তোমরা থাকতে এরকম মারামারি হয় কেন? বিআইন আমাকে ফটাস করে আমাকে গাছে বলে হাত তুলে দিল। গালে মারলো? হ্যাঁ, গালে মেরেছে। এই বিয়ান? হ্যাঁ। হুম। এই জন্য আবার আর আমাকেও মারলে আমার আমার মেয়েকে মেরেছে। আমি মেয়ে হাতছে, আমি ডাইরেক্ট আমি থানায় যাবো। দিয়ে এরকম মোটামুটি একটা ডায়েরি লিখেছি। মোটামুটি ডায়েরি লিখেছো? হ্যাঁ। আর ডায়েরিতে কি লেখা ছিল? ওই যে ঘটনা, বিজ্জীবিত ঘটনা সবাই খুলে বললাম ওই ওই ব্যাপারে যে একটা থানায় ডায়েরি করেছে। দুধ ধরে নিয়ে গেছে, বলেছে তাই এই আছে অবস্থা, প্রেগনেন্ট অবস্থা দেখে ওদের হচ্ছে ধরে নিয়ে এসছে। দেখ কদিন জেল হয়েছে। ওটা ডায়েরি না, ওটা এফআইআর হয়েছে। এফআইআর হয়েছে। মানে জিডি হয়নি, এফআইআর হয়েছে। মেডিকেল দেখি, মেয়ের মেডিকেল কিভাবে মেরেছিল, কি ব্যাপার কিছু তো বুঝবো না। কদিন ছিল দেখি আগে, কদিন ভর্তি ছিলি? ধরে বল। 4 দিন। 4 দিনের দিন ছুটি দিয়েছে। 4 দিনের দিন ছুটি দিয়েছিল। লেগেছিল বলে ভর্তি হয়েছিলি না থানার থেকে বলেছিল বলে ভর্তি হয়েছিলি? না, লেগেছিল পেটে, মেডিকেল লাথি মারতে মেরেছে। তখন তুই তো মানে 3 মাস গর্ভবতী? আচ্ছা, 3 মাস। আমি যা বললো কাকি শাশুড়িরা না ফোন করলে 4বার ফোন দিচ্ছে, 4বারে ফোন করে তো তারপর দিয়েছি। তো পেটে লাথি মাথি মেরেছিল? হ্যাঁ, যে এখন আল্ট্রাসোনোগ্রাফি করেছিস? আগে শুরু করে এখনো করিসনি? ফটো করেছিলাম। ফটো করেছিলি? ফটো ঠিক আছে? সব রিপোর্ট ঠিক আছে? ও, তাই তুলতে যেতে হবে, আর কিছু করার নেই। ওরা তো নেবে না সেই সিদ্ধান্ত। কারণ যারা বলবে যে কোর্টে এটা বেশিরভাগ কেসে চলে গেলে এই কথাটাই বলে, আইন যেদিন বলবে সেদিন ঘরে উঠবে। আরে বাবা, আইনে কি লেখা আছে নাকি একটা মেয়ে বধূ নির্যাতন কেস করতে পারবে না, আর বধূ নির্যাতন কেস করলে সে ঘরে উঠতে পারবে না? এটা কি আইনে লেখা আছে? তাহলে এদেরকে এখন গিয়ে বোঝাতে হবে আইনে লেখা নেই। আমাকে তুমি আক্রমণ করছো, আমি তো আক্রমণ করবো তোমাকে, তাই না? আমাকে তুমি মারলে একটা চর, 10টা চর মারলে, আমি তো একটা চরও মারবো নিজের আত্মরক্ষার জন্য। সেইটাই যদি আমি গিয়ে কেস করি, তার জন্য কি আমি বাড়িতে থাকতে পারবো না? আমার হয়ে এটা কোনো আইনে লেখা আছে যে বউ কেস করলে বাড়িতে থাকতে পারবে না? আমার হয়ে আমার মেয়ে তারা খারাপ ভাষা বলেছে। আমার হয়ে আমার মেয়ে সাপোর্ট করেছে যে তোর বাবা বাড়িতে থাকে না, তোর মা এইসব করে ওইসব করে, অসভ্য ভাষা দিয়েছে। আমার মেয়ে আবার পাল্টা বলেছে, সে কথায় বলে ইট বলে পাটকলো পড়ে। মানে তুই একটু মুখরা আছিস? আমি কিছু বলেই না। কিছু করে না এখন পানে মানে আমার সেজু কিছু ওখানে আসবো একবার মোরা যখন বললে তখন গ্রামের লোক কি বলছে? গ্রামের লোকের কথা কি দেখলে যেদিনকে গন্ডগোলটা ঘটলো? বলছে মেয়ে নিয়ে যাও। কেন মেয়ে নিয়ে যাও? বলছে মেয়ে নিয়ে যাও, গিয়ে থানায় কেস করো। সবাই তাই বলছে? হ্যাঁ। কি ওরা কি ভালো না? এবার তারা বলছে যে তারা ওরা লোক ভালো না, ওরা লোক ভালো না। তারাই বলতেছে, গ্রামের লোকই বলছে লোক ভালো না। সবাই তুমি আগের পর বউটা নিয়ে ওরকম ঝামেলা করেছে, ওই বউটা ভালো হয়নি। আগের বড় বউটাকে নিয়েও ঝামেলা করেছে? বড় জাত গ্রামের মেয়ে এরকম মানে তার বাবারা এবার মারধর, ঈদের বার মারধর করেছে, ঈদের বার মারধর করে মীমাংস করেছে, আলাদা করে দিয়েছে বাড়ি। আলাদা করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমার রাস্তা দিয়ে ওই একই বাড়িতে আলাদা থাকে হ্যাঁ, বড় বউ? হ্যাঁ, বড় বড় আলাদা। ও তো শ্বশুর শাশুড়িকে দেখে না? মানে রাস্তা দিয়ে পিটে উঠে যে মাইদ্র আর কি বললে না জামাই কি বলিছে? বলছে আমার বাড়িতে গেলে ও এদিক ওদিক ঘুরি বেড়াবে, ফোন করবে, ওই জন্য আমি দিয়ে পাঠাইনি, হচ্ছে মারা। এটা কি জামাইয়ের নাম্বার না শ্বশুরের নাম্বার? জামাই বাড়িতে আছে? আসলে ও, তাহলে বাইরে থেকে কাজ থেকে বাড়ি এসছে? বাইরে কাল থেকে বাড়ি এসে ওই অশান্তি মানে একদিন অনুষ্ঠান করি যদি বাড়ি থাকবেন আমি যদি বলি আমি হচ্ছে ঠিক আছে, যাবো বলি আর কি করবো। মিঠুন হালদার একটুখানি ফোন করবেন। আমার নাম্বার 8250386334, 8250386334। মিঠুন হালদার, আপনি ফোন করবেন, আমি সমস্ত কিছু আপনাকে ফোনে ডিটেলসে বলে দেব। আপনারাও কাজ করুন, আমি চাই সবাই কাজ করি। প্রত্যেকটা এলাকাতে এরকম একটা মানে সংগঠন থাকুক যেখানে টিমটা গিয়ে কাজ করবে, এরকম মানুষের বিপদে পাশে দাঁড়াবে। একদম গরিব মানুষের বিনা স্বার্থে, আর তাছাড়া যাদের আছে যতটুকু তাদের সামর্থ্য অনুযায়ী তাকে একটা খরচ খরচা প্রত্যেকেরই আছে, একটা অফিস চালাতে বা একটা মেনটেনেন্স করতে পয়সা লাগে, অবশ্যই নেবেন। কিন্তু এমন কাজ করবেন না যে মানুষ যাতে আপনার দ্বারা প্রতারিত হয়। কাজ 100% করে দিতে হবে মানুষের। সমস্ত কিছু ফোনে আমি বলে দেবো ডিটেলসে, লাইভে তো বলেছি বহুবার, ঠিক আছে?
মিঠুন হালদার, আপনি ফোন করবেন আমাকে। আমার ফোনের এখন সুইচ অফ, আর একজন ফোন করছিল, ফোনটা চার্জ নেই, যে খুলে দিয়েছি, ফোন করতে পারেন। আর তোমাদের এইগুলো জেরক্স করে আনো, ফটো তুলে নিয়ে আসো, ততক্ষণ আমি কথা বলে নিই। পরিমল, পরিমল, এই পরিমল, হ্যাঁ এই যে মেডিকেলটার এই যে এইটা আমার তো ফটো রয়েছে, এই ফটো রয়েছে দিদি, 4 কপি লাগবে। 4 কপি আপনার আছে, মেয়ের 4 কপি লাগবে, মায়ের লাগবে না, ঠিক আছে। আর এটা জেরক্স কপি নিয়ে আসবেন, যেটা আপনার কাছে আছে তো অরিজিনাল। এটা লেখা তো কিছু বোঝা যাচ্ছে না, অরিজিনালটা। তাহলে অরিজিনাল দিয়ে কটা জেরক্স করেছিলেন? যেটা একদম স্পষ্ট ছাপা, এটা তো লেখা বোঝাই যাচ্ছে না। তাহলে এটা নিয়ে কি করে লড়বেন কোর্টে? আর একটা আছে এখানে এনেছেন, হ্যাঁ, এটা থেকে দেখুন জেরক্স হয় কিনা, তাহলে এটাও উঠে যাবে, ঠিক আছে। ওটা থেকে দেখুন, বলবেন একটু বেশি কালি দিয়ে করে দিতে। আর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ঠিক আছে, 2 কপি করে। মেয়ের আধার কার্ড আর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, মেয়ের ফটো তুলে নিয়ে আসুন। পরিমলকে বলে দিচ্ছি কোথায়। কত চিৎকার করে করে ডেকে ডেকে গলা বসে গেল। ওই ফটো তুলতে যাবে কোথায় সেটা বলে দাও, আর কোথায় জেরক্স করবে বলে দাও, কপি করে জেরক্স করবে বলে দাও, ঠিক আছে। এই দিদিভাইকে বলো বাইরে একটু বসতে, আমি একটু কথা বলে নিই। বসুন, ওরা যে ডকুমেন্টস গুলো নিয়ে আসুন। হ্যাঁ, এগুলো এখানে থাক, কোনো অসুবিধা নেই। বলে দাও কোথায় যেতে হবে, ফটো তুলতে হবে, কপি করে সব বলে দাও। দিদি কেমন আছো? মিঠুন দাস, আমি আগরতলা ত্রিপুরা থেকে দেখছি। ভালো নেই, শরীরটা ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না বলতে শরীরটা উইক লাগছে গরমে, জলটা অতিরিক্ত কম খাওয়া হয় তো ওই জন্য। চিরঞ্জিত প্রতিমা, হ্যাঁ ফোন নাম্বার, এটা আমার ফোন নাম্বার। একজনা বলছিলেন সানডেতে এসে দেখা, না সানডেতে দেখা হবে না। সানডেতে দেখা করতে গেলে আপনাকে আগে ফোন করতে হবে, কারণ আমি এখনো পর্যন্ত সানডেতে চেম্বার শুরু করিনি। শুরু করব এই জুলাই মাসের পর থেকে শুরু করব রোববার। আবার রোববার যে চেম্বার শুরু করব, রোববারটা কোনো সপ্তাহে হয়তো বাদও যেতে পারে, কারণ রোববারে বেশিরভাগ ক্ষেত্রে যারা চাকরিজীবী তাদেরকে বাড়িতে পাওয়া যায়, সেহেতু আমরা কেসে যাই ফিল্ডে। তো সেই কারণে কোনো রোববার হয়তো চেম্বার করব, কোনো রোববার হয়তো কেসে বেরোবো, এরকম করে অল্টারনেট করে কাজ করতে হবে। জল বেশি করে খাও। যিনি বলছিলেন যে রোববারে করে আসবেন, উনি একটু ফোন করবেন আমাকে, উনি 2বার ফোন করেছিলেন। বরটা কি বলছে, যতটা কথা সব শাশুড়ি। বর এখানে কোনো কথাই বলেনি, বর মাকে ফোন তুলে দিয়েছে। ওরা মেয়েটিকে নেবে না অ্যাকচুয়ালি, এটাই হলো ওদের মানে মোটিভ দেখলাম। আর বিষয়টা হলো কি, 1 মাস জেল খেটেছে ছেলে, তো একটা তো মানে আক্রোশ থেকেই যায় ওদের বাড়ির প্রতি। তো সেই কারণে আপনাদেরকে আমি বলি প্রতিটা মুহূর্তে যে থানা পুলিশ কোর্ট কাছারি করার আগে আপনারা সবকিছু ভাববেন, কারণ লেখার সময় অনেক কিছু মিথ্যের আশ্রয় নিতে হয়। ওই যে লিখেছে শ্বশুর ছিল মাঠে, কিন্তু বলা হয়েছে যে শ্বশুর নাকি তাকে দড়ি দিয়ে বৌমাকে মারতে গেছিল, কিন্তু এখানে তাদের সামনেই বলছে মানে শাশুড়ি মেয়েটির যে আমার ছেলে 2 চড় মেরেছে, আমরা ছিলাম না, স্বামী স্ত্রী মাঠে ছিলাম। তখন ওনারাও প্রতিবাদ করছে না যে না ওনারা মাঠে ছিল না, ওনারা সেই সময় ওখানে ছিল এবং ওরাও মেরেছে, এটা বলছে না। কিন্তু লেখার সময় যখন থানায় একটা কমপ্লেন করেছে, তখন কিন্তু ওখানে অনেক কিছু রং মশলা মেশানো হয়েছে, কারো বুদ্ধিতেই মেশানো হয়েছে। এই রং মশলা মেশানোর পরিণতি আজকে তো 1 মাস জেল কাটানো হয়ে গেল, মনের রাগ ক্ষোভ মিটে গেল। এইবার মেয়েটাকে কিভাবে তারা নেবে তার জন্য ওনারা কোর্টে দৌড়াচ্ছেন। এটা অত সহজ নয় যে কোর্টের থেকে এখনই রায় বেরিয়ে যাবে মেয়েটি, তার জন্য আবার মেয়েটিকে আবার ঘরে ফেরার মামলা করতে হবে, ঠিক আছে, ঘরে যাতে মেয়েটি ফিরতে পারে। যেমন ছেলেরা বধূ ফেরত মামলা করে, তেমন মেয়েদেরও আছে।
যাতে মেয়েরা শ্বশুরবাড়িতে থাকতে পারে, কেস করতেই পারে, কিন্তু কেস করলে যে শ্বশুরবাড়িতে থাকা যায় না এটা কোনো আইনে লেখা নেই। শ্বশুরবাড়িতে থাকা যায় বধূ নির্যাতন কেস করলে। হ্যাঁ, আপনি কখন থাকতে পারবেন না? বধূ নির্যাতন কেস করেছেন, মালপত্র ফেরতের মামলা করেছেন, ডিভোর্সের মামলা আপনি ফাইল করেছেন, কারো বুদ্ধিতেই হোক, ঠিক আছে, অথচ আপনি সংসার করতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর ঘরে ফেরার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা করি। আপনার অফিস কবে কবে খোলা থাকে? শুধু মঙ্গলবারটাই খোলা থাকে, তাছাড়া এটা এমার্জেন্সি। যেহেতু ওই ভদ্রলোক বাইরে চলে যাবে কাজে, তার জন্য আজকে আমি ডেকে নিয়েছি। এমার্জেন্সি হলে তখন আমাকে অফিস খুলতে হয়, কিছু করার নেই। অফিস ডেলি খোলা, কিন্তু আমি বসি একদিন। তো কি যেন বলতে গেলাম, আপনারা ভালো করে অনেকেই জানেন না, যে ভাবেন হয়তো আমরা কেস করেছি শ্বশুর বাড়ির নামে। আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, তারপর ছেলেদের উদ্দেশ্যে পরে বলছি। কোনো মেয়ে বা কোনো মানে মেয়ে বলতে আমি অল্প বয়সী মেয়েদের কথা বলছি, ওই জন্য মেয়ে বললাম, বা কোনো মহিলা যদি কোর্টে বধূ নির্যাতন কেস করেন, তারপরে যদি শ্বশুরবাড়ির লোক তাকে ঢুকতে না দেন, আপনি সবসময় জানবেন এটা আপনার রাইট আছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে আপনি ওই বাড়িতে থাকতে পারেন বধূ নির্যাতন কেস করেও। কিন্তু আমরা যেমন বলি, আমরা যেহেতু আমরা লয়ার নই, আমরা যেমন বলি সামাজিক দৃষ্টিকোণ থেকে আমি এই কাজটি করছি, সামাজিক দৃষ্টিকোণ থেকে চাই এদের মীমাংসার মাধ্যমে মিলমিশ হয়ে যাক, ঠিক আপনাকে ওই সামাজিক দৃষ্টিকোণ থেকেই যেহেতু কেস করা হয়, তখন পাড়া প্রতিবেশী রুখে দাঁড়ায় যে আপনি কেসও করেছেন আবার ঘরে উঠছেন। এটা হবে না। ওটা হয় আক্রোশ থেকে, মানে আপনার প্রতি তাদের রাগ ক্ষোভ থেকে কিন্তু ওই আপনাকে ঘরে উঠতে দেওয়া হচ্ছে না। আবার অনেকে পাড়া প্রতিবেশী আইন এই সম্পর্কে জানেনই না, ঠিক আছে, যে না আপনি ওই বাড়িতে থাকার আপনার রাইট আছে, আপনার দরকার নেই একটা ঘরে ফেরার মামলার করার জন্য, কিন্তু আপনার রাইট আছে। যদি আপনি প্রতিবাদ করতে পারেন তাহলে আপনি নিজেই ওই বাড়িতে থাকতে পারবেন, পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে গিয়েও আপনি ওই বাড়িতে থাকার রাইট আপনার আছে। এইটা একটু ভালো করে আপনারা জেনে নিন। আজকের বিষয়টা আমি ভাবি বলবো হয় না, সব কেসের ম্যাটার তো এক নয়, তো সেই কারণে তো তার জন্য আমি বারবার করে বলছি, আপনারা কেস যদি বধূ নির্যাতন কেস করেন, যদি মনে করেন না আমরা সংসার করব, বা আমার সন্তান ওখানে আছে, বা আমি স্বামীর সাথে ঘর করতে চাই, আপনি অত্যাচারিত হয়েই আপনি তখন আইনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু আপনার ইচ্ছে ছিল না, আপনি অনেক বছর ধরে আপনি হয়তো অত্যাচার সহ্য করছেন, আইনের দ্বারস্থ হচ্ছেন না বা হননি, যে সংসারটা ভেঙে যাবে আইনের দ্বারস্থ হলে, হয়তো অবশেষে আপনার দেয়ালে পিঠ থেকে যাওয়াতে আপনি হয়তো আইনের দ্বারস্থ হলেন। আর একবার আইনের দ্বারস্থ হয়ে গেলে তখন আপনি পিছু ফিরতে পারবো না, আজকে কেস করে কালকে তুলে নিতেও পারবো না। ওই জন্য কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু আমি জানছি আপনি অনেক ভেবে 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 দেয়ালে পিঠ থেকে, ম্যাক্সিমাম মেয়েরা এগুলোই করে, সবাই হঠকারী সিদ্ধান্তে গিয়ে জেল কাটিয়ে দেবো, জেল খাটবে ওরা, বা আমি কেস করে দেবো, এরকম কম মানুষই আছেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক সহ্য করতে 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 সহ্যের যখন বাঁধ ভেঙে যায় তখন তারা আইনের দ্বারস্থ হন। তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি, পাড়া প্রতিবেশী হোক, ক্লাব হোক, যেই হোক, যদি আপনাকে কোনোদিন ওই বাড়িতে না উঠতে দেয়, বা আপনি উঠতে যাচ্ছেন, বা আপনি সংসার করতে চাইছেন, যদি না উঠতে দেয়, তাহলে আপনি যদি সঠিক লড়াইটা আপনি দিতে পারেন নিজের ন্যায় পাওয়ার জন্য, তাহলে আপনি অকপটে তাদেরকে আগে আইন সম্পর্কে একটুখানি জানিয়ে দিন, বা নেটটা ঘাটুন, নেটটা ঘেটে তাকে বুঝিয়ে দিন যে আমি বধূ নির্যাতন কেস করলেও এই বাড়িতে থাকার রাইট আমার আছে। আমি ডিভোর্সের মামলা করিনি যে আমি এখান থেকে ডিভোর্স চাইছি, অথচ আমি সংসার করতে চাইছি। ওখানে পুলিশ প্রশাসনের অনেক আধিকারিকরাও আসেন অনেক সময়, কেননা ওখানকার এখন তো বুঝতেই পাচ্ছেন যেখানে ক্ষমতা সেখানেই সবকিছু। হয়তো থানা পুলিশ এলো, কেউ থানা পুলিশ এলেও সে থানা পুলিশের আধিকারিকদেরকেও এটাই বোঝাবেন যে আপনারা আইন সম্পর্কে আরো বেশি অবগত। আমি বধূ নির্যাতন কেস করেছি, অনেকে বলেন, আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, অনেক পুলিশ প্রশাসনের আধিকারিকরা বলেন কিছু কিছু যে না আপনি কেস করেছেন কেন, তাহলে সংসার করবেন, যখন কেস করেছেন কেন, আপনি আবার যখন বাড়িতে এসেছেন
আরে তখন ওনাকে বোঝান, উনিও একজন মানুষ, ওনাকে তখন এইভাবেই বোঝান, খাকি পোশাকের বাইরে আপনি একজন মানুষ। ঠিক সেইভাবেই আপনাকে বলছি, আমি অত্যাচারিত হয়ে আমি নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আইনের দ্বারস্থ হয়েছি। তাই বলে এই নয় যে আমি সংসার করব না। ঠিক এইভাবেই বোঝানো দরকার। একজন পুলিশ প্রশাসনের আধিকারিক, উনি আইনটা যখন জানবে যে না আপনি জানেন, এই সম্পর্কে আপনি অবগত, এবং সাথে সাথে নেট খুলে তাকে দেখিয়ে দিন। আমি মনে করি সেই স্পট থেকে পুলিশ প্রশাসনের আধিকারিক উনি কিছু না বললেও এই কথাটা বলে যাবে, না না ওনার ওঠার অধিকার আছে, কারণ তখন উনি আইনের রক্ষক, ওনাকে নিজের ডিউটিটা পালন করতেই হবে। আমরা জানি না, অনেক কিছু বুঝি না, আমিও জানতাম না, আমিও বুঝতাম না, অনেক রকম এরকম শুনেছি, আমি গিয়ে দেখেছি, ঠিক আছে। তো সেখানেও পুলিশ এসছেন, তারা এই কথা বলেছেন। যখন আমি আমার অ্যাডভোকেটকে যখন ফোন করে জানি যে এনার কাছে পরামর্শ নিই, উনি যখন আমাকে বললেন, তখন যখন উনি দাঁড়িয়ে থেকে আমি যখন ওনাকে ওই কথা বললাম, তখন দেখলাম পুলিশ প্রশাসনের আধিকারিক সহযোগিতা করলেন। মেয়েটিকে আমি ঘরে তুলতে গেছি, ইনিও ঘরে তুলে দিলেন। এটাই হলো এই তেহট্ট, এটা হলো থানাটা ছিল মুরুটি থানা মনে হয়। ওই বড়বাবু খুব ভালো ছিলেন ওখানকার। এবং আমি ওই যে আমার যে ক্লায়েন্ট, তাকে একটা সেলাই মেশিনও উনি, যাতে স্বামী যেহেতু অনেক বছর ধরে নিখোঁজ, মানে অন্য জায়গায় বিয়ে করে রয়েছে, সেলাই মেশিনও কিনে দিয়েছিল। সেই মেয়েটি একটা লাইভও করা হয়েছিল, ও এসেছিল। ও আবার অন্যান্য মানে কেউ যদি সমস্যায় পড়ে তাদেরকে আমার ঠিকানা দিয়ে দেয়। তো সেই কারণে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু জানুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা মহিলারা এই ধরনের বিপদে পড়ি, আমরা জিনিসটা জানি না। তো সেই কারণে এই মেয়েটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কথাই আছে, কেস হয়ে গেলে ছেলের বাড়ির লোক খালি বলে যে কেসে যা হবে তাই। কেসে কি আজকে বললে কালকে মিটে যাবে সমস্যা? গ্রামের প্রধান মেম্বার নিয়ে বা ক্লাব নিয়ে, ওখানকার প্রতিবেশী নিয়ে, ওই দুটো গ্রাম হোক বা দুটো এলাকা হোক বা দুটো রাজ্য হোক, সে যেখানকারই হোক, বসে একটা মীমাংসা করলে তবে এই মানে সমস্যার সমাধান হবে। আর না হলে কোর্টে মামলা চললে কত বছর চলবে আপনি নিজে ধারণাই করতে পারবেন না। যে না, আপনি কখনোই বলতে পারবেন না, বা উকিল বাবু নিজেও বলতে পারবেন না যে আপনার মামলাটা এত দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে, বা আমি এত দিনের মধ্যে আপনি একটা পেয়ে যাবেন। হ্যাঁ, জামিনের ক্ষেত্রে উকিল বাবুরা বলতে পারেন, জামিনের ক্ষেত্রে। কিন্তু এই যে মামলা রানিং চলছে, কবে সাক্ষী উঠবে সেটা উকিল বাবুদের হাতে কিছু থাকেন না, তাই ওনারা বলতে পারবেন না যে আপনার মামলাটা এতদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বলবো, কি গো খেয়েছি এখন না, গলাটা বসে গেছে ঠান্ডা জল খেয়ে। এসে ঠান্ডা জল খেলাম না, ক্লান্তি দূর করার জন্য। ঠান্ডা খেয়ে আবার গ্লুকন্ডি খেয়ে আবার তোমার লিকার চা, তুমি একটু খাও। এই গ্লুকন্ডিটা তুমি খাও, এই গ্লুকন্ডিটা তুমি খাও। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটাই জানানোর কি ছিল। আমি যদিও এই কেসটার মধ্যে অনেকে প্রথম দেখে লাস্ট দেখে না, বা মিডিল দেখে লাস্ট পর্যন্ত পৌঁছায় না, আমি এই সমস্যাটা যে আমরা মহিলারা যে সাফার করছে সমাজে, আমরা যে করি বা আমাদের কি করণীয়, এই বিষয়ে আমি আপনাদেরকে একদিন লাইভে শুধু ওই ম্যাটারটা নিয়েই বলবো। তাহলে কি হবে, অনেক মা বোনেরা অনেক সুরক্ষিত থাকবে এবং তারা বিষয়টা জানতে পারবেন। আর আমি কিন্তু আইনত বই ঘেটে বলবো না, আমি যেটা বলবো সামাজিকভাবে লড়াই করতে গিয়ে, লড়াই দিতে গিয়ে, মানুষের জন্য ন্যায় পাওয়াতে গিয়ে যতটুকু শিখেছি আমি ঠিক ততটুকুই আপনাদেরকে তুলে ধরবো। আর আইন সম্পর্কে আমি উকিলবাবুদের কাছ থেকে যে পরামর্শটা পাই, আমি সেই পরামর্শটাই আপনাদের সামনে তুলে ধরবো। মানে আর শিক্ষার শেষ নেই, আমিও শিখি এখনো পর্যন্ত। তাও ভুলভ্রান্তি আমারও হয়, এই নয় যে আমি ভুল করি না, আমারও ভুলভ্রান্তি হয় বা ভুল বলি, কিন্তু তার জন্য তো ক্ষমা তো করবেনই আপনারা, কেননা মানুষ মাত্রই ভুল করে। হ্যাঁ, এবার একটুখানি কমেন্ট পড়ি। রত্নাদি লিখছে গুড ইভিনিং। গুড ইভিনিং দিদি। অপর্ণা চৌধুরী লিখছেন তোমাকে আজ খুব রোগা লাগছে দি ভাই, তুমি কাজল লাগা। ঠিক 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 ঠিক, একদম একদম।
আসলে আমি তো মানে আমার সাজগোজের সরঞ্জাম শ্বশুর বাড়িতে নিয়ে যাইনি, তো সেই কারণেই আজকে চোখে কাজল ছাড়া আমি বসে আছি। সিঁদুরটা সব জায়গায় গেলেই পাওয়া যাবে, কিন্তু কাজলটা পাওয়া যাবে না। সিঁদুরটা আমার ব্যাগের পকেটেই বেশিরভাগ ঘোরে, তো সেই কারণে আমি কাজলটা লাগাইনি বলে আরো বেশি কেমন কেমন লাগছে। তাছাড়া হলো কি, কালকে ঘুমিয়েছি অনেক দেরিতে, আর দেরিতেই ঘুমাই, কিন্তু সকালবেলায় ওই ক্লান্তিটাকে একটু পুষিয়ে নিয়ে 11টা পর্যন্ত বিছানায় গড়াগড়ি খাই। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, শ্বশুর কাজ করছিলেন বলে, তো ওই জন্যই আচমকা উঠেছি বলে আজকে ক্লান্তিটা বেশি লাগছে আমার। আর তাছাড়াও আমি এখন ডাইরেক্ট বাড়ি থেকে এলাম না, আমি বেরিয়েছি তোমাদের 2টো নাগাদ বেরিয়েছি। আমি এই কিছুক্ষণ আগে চেম্বারে ঢুকলাম। রোদটা লেগেছে না, অনেকটা রোদ লেগেছে, আর এমনি প্রচন্ড রোদের তাত আজকে, তো সেই কারণে আরো শরীরটা খারাপ লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। গরমে দেখবে একটু ঘুম ঘুম পায়। ঠিক আছে, অপর্ণা বোন না দিদি বলবো? বোনই বলবো, দিভাই যখন তুমি বলেছো, তো অবশ্যই আমি কাজল লাগাবো। এরপর ব্যাগে করে কাজলটা নিয়েও ঘুরি, কিন্তু এই ভারী ব্যাগ হয়ে যায়, পাওয়ার ব্যাংক, মোবাইল, এটা ওটা ইয়ে করতে করতে, তার জন্য এই নিয়ে যাইনি। মামনিদি কেমন লাইক দিচ্ছে দেখো। মামনিদির মধ্যে চোখে কাজল সরানো যাবে না। বর্ষাদি, কাল খুব গল্প হয়েছে বুঝলাম। আমার শ্বশুরাইকে বকনি দিয়েছে আমায়, বলছি কি তুই কি লাইভ করেছিস, কি সব বলেছি আমি, তুই ওসব কি করেছিস? হ্যাঁ, বললাম কিছুই বলনি। আর তার আগে তো আমি বলেইছিলাম যে আমি কাউকে না জানিয়ে লাইভ করছি, আর শাশুড়ি মাকে বোঝানো যাচ্ছে যে ভিডিও করছি, কিন্তু শ্বশুর মশাই তো কিছুই জানে না ভিডিও করছিল। তাও শাশুড়ি মা একটু করে বলছে চুপ করো চুপ করো, শেষের দিকে বুঝে গেছে। কারণ ওই তোমাকে বললাম, যতক্ষণ পর্যন্ত ফিল্টার লাগিয়েছিলাম কেউ বোঝেনি, যেই এরকম নর্মাল ক্যামেরা শুরু করলাম তখন সব বুঝে গেছে। পার্থ মল্লিক, না দিদি তুমি এমনিতেই সুন্দর। বর্ষা, তোমার শাশুড়ি মা খুব মিষ্টি। হ্যাঁ গো, আমার থেকে বেশি মিষ্টি। রিয়া ঘোষ, কাল শাশুড়ি মায়ের সাথে খুব গল্প হয়েছে, অনেক রাত পর্যন্ত। শাশুড়ি মা গল্প করছে, আমি ঘুমাচ্ছি সোফায় বসে। সুস্মিতা, কাল তোমার লাইভ দেখে খুব ভালো লাগছে। আর বলো না, সময় দিতে পারি না, একটুও সময় দিতে পারি না। তাছাড়া আমি আচমকা যখন তখন বেরিয়ে যায়। কাল কি মটন ভাত কেমন খেলে দি ভাই, শাশুড়ি হাতে রান্না ফাটাফাটি, খুব সুন্দরই খায়। আমি আস্তে আস্তে সন্ন্যাসিনী হয়ে যাচ্ছে, ওই মাছ মাংস অতটা পছন্দ করছি না, শাক সবজিটাই বেশি ভালো লাগছে, কেননা নিরামিষটা বেশি ভালো লাগছে। মাছ মাংসর পেঁয়াজ রসুনের গন্ধটা আমি আস্তে আস্তে অ্যাভয়েড করছি, নিতে পারছি না। যতটা না দিলে আমাকে যদি প্লেন নিরামিষ খাবার দেওয়া হয় তাহলে আমার ভালো হয়, ভেজ, ঠিক আছে, নন ভেজ একটুও ভালো লাগে না। আর বাইরের খাবার তো নয়ই জানো। এই রিসেন্ট এটা হয়েছে, প্রায় 1-2 বছর ধরে পেঁয়াজ রসুনের ধারে কাছে বা মাছ মাংস ধারে কাছে যেতে চাইছি না। যাই হোক, এটা কেসের ভিডিও, কত কিছু গল্প করে ফেললাম তোমাদের সাথে। তোমার শাশুড়ি মা, সোমা রায়, তোমার শাশুড়ি মা ইজ রিয়েল কি জিএম? আচ্ছা, কম্পারো এসে গেছি বোন। শাশুড়ি মায়ের সাথে বন্ধুত্বর মতো সম্পর্ক, আর আমি এমনি সবার সাথে বন্ধুত্বর মতো সম্পর্ক করি। আমি সোমা রয়, মামনি, তোমার সাথেও আমি বন্ধুত্বের মতনই সম্পর্ক করেছি, তাই না? আমার ভুলগুলো তুমি হোয়াটসঅ্যাপে একটু ধরিয়ে দাও, আমি দেখি। এই বাবলি তোর এখানে ভুল হয়েছে, এই বাবলি তুই এইটা ঠিক করে বলবি, এই বাবলি তোর এটা বলার দরকার নেই, ঠিক আছে? সবাইকেই বন্ধু করে নিই আমি, না বন্ধু করে নিলে কি হয়, মানে মনের কথাগুলো উজাড় করে বলা যায়। সুস্মিতা কুন্ডু, তোমার পরিবারের মধ্যে এই আনন্দটাও তোমার এনার্জি এনে দিয়েছে হয়তো, কিন্তু চোখে ক্লান্তি ভাব রয়েছে, বুঝছো না? 11টার সময় ঘুম থেকে শ্বশুর বাড়িতে শ্বশুর বাসন মাজছিল বলে 9টার সময় উঠে পড়েছি আচমকা, ওই জন্য। তাও উঠে পড়েছি বলে বকুনি খেয়েছি বলে আর একটু ঘুমাতে পারতি, কিন্তু আমায় কোনো কাজই করতে দেয়নি, শ্বশুরমশাই করেছেন। চা, ব্রেকফাস্ট, সকালের কাজ সব শ্বশুরমশাই করেছেন।
একটা রেজিস্ট্রি বিয়ে থেকে উইদাউট ডিভোর্স। আচ্ছা, সঞ্চিতা মুখার্জি ভালো পয়েন্টে কি বলছে দেখি। কাজে এতক্ষণ পর কাজের একটা কিছু পেয়েছি পয়েন্ট। একটা রেজিস্ট্রি বিয়ে থেকে উইদাউট ডিভোর্স, আচ্ছা কেন হাজবেন্ড কি সেকেন্ড বিয়ে রেজিস্ট্রি করতে পারে গো দিভাই? না, তোমাদেরকে একদিন লাইভে বলছিলাম না, একজন 7টা বিয়ে করেছে, প্রায় 4-5টা মতো না রেজিস্ট্রি করেছে। কি করে করলো আমি জানি না, নিশ্চয়ই আধার কার্ড ভোটার কার্ড আলাদা আছে, তার জন্যই করতে পেরেছে। কি করে হয়? নাহলে এক একটা কোর্টে করছে হয়তো, আমি বুঝতে পারছি না এটা কি। আমি এখনো পর্যন্ত যদি কেসটা আসতো একটুখানি স্ট্রিং অপারেশন চালাতাম, কিন্তু কেসটা তো মানে মিলমিস হয়ে গেছে, ফ্ল্যাট দিয়ে দিয়েছে, তাই বোনটাকে হয়তো আসেনি। খুব ইন্টারেস্ট ছিল আমার কাজটা করার জন্য, মানে ভীষণ এক্সাইটেড ছিলাম, কাজটা করব, সমাজে দেখাবো একজন মানুষ কি করে এতগুলো বিয়ে করে এতগুলো বউকে ঠিক করে কি করে রাখে, আবার এতগুলো বউর ফেসবুকে ছবিও ছাড়ছে, অথচ বউগুলোও আবার মেনে নিচ্ছে। এটা কি করে হচ্ছে, এর গভীরে ঢুকতে চেয়েছিলাম। অনেক ডকুমেন্টস পেয়েছি, কিন্তু অনেক কথা শুনেছি, অনেক ডকুমেন্টস, কিন্তু কাজে না নামলে তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, না, কারণ সেটা তো সিক্রেট রাখা দরকার। তো সেই কারণে ওর জন্য ওটা নিয়ে কোনো প্রতিবাদই করতে পারছি না। হ্যাঁ, ওটা ইল্লিগাল ভাবে রেজিস্ট্রি হয়। দেখো, ইল্লিগাল ভাবে রেজিস্ট্রি হলে তুমি ওটাকে নিয়ে মামলাটাকে নিয়ে তুমি করতে পারবে, লড়তে পারবে। জানি না কারোর সাথে হয়েছে কিনা, যদি তোমার কোনো চেনা জানা কোনো মানুষের সাথে হয়ে থাকে বা নিজের সাথেও যদি হয়ে থাকে, এটা হয় না গো বোন। এটা নিয়ে তুমি অনেক দূর লড়তে পারবে, বা যে যার সাথে ঘটেছে সে লড়তে পারবে। ফোন করবে, কিভাবে লড়তে হবে, কি করতে হবে, আমি পুরোটা বলে দেব, ঠিক আছে? তবু একটু বলি তো না, মানুষের উপকার হবে। বিষয়টা হলো কি, ধরো তোমার রেজিস্ট্রি বিয়ে হয়েছে, তোমাকে হাজবেন্ড বিয়ে করেছে, তার রেজিস্ট্রি পেপারটা তোমার কাছে রয়েছে। আর যদি তোমার স্বামী দ্বিতীয় কোনো জায়গায় যদি রেজিস্ট্রি করে, ওর একটা ডকুমেন্টস তোমার লাগবে, ব্যাস। এই দুটো অস্ত্র যদি তোমার হাতে থাকে, তারপর লড়াইটা দেওয়া যাবে। আর এই লড়াইটা দিতে গেলে কিন্তু কান টানলে মাথা আসবে। ওই যে বলি, আইন আছে, আইনের ফাঁকফোক অনেক আছে। তো কিছু কিছু কোর্টের মধ্যে কিছু কিছু মানুষ ঘুরে বেড়ান যারা এই ধরনের কাজগুলো করেন, কিন্তু এটা ইল্লিগাল কাজ, এটা লিগাল কাজ না। কিন্তু তারা পয়সা নিচ্ছেন, তারা কোথা থেকে কাগজ তৈরি করছেন, কি ব্যাপার, কিভাবে দিচ্ছেন, এটা কিভাবে হয়, বিশেষ করে একই কোর্টে তো হয়ই না গো। মানে যদি ধরো তোমার ওখানে, ধরো তুমি হাইকোর্টে থেকে তোমার রেজিস্ট্রি হয়েছে তোমার বিয়ে, আবার ওখানে হাইকোর্টে ওই নামে, ওই ডকুমেন্টস, ওই ছবি, ঠিক আছে, ওই অ্যাডমিট, কারণ মাধ্যমিকে অ্যাডমিট লাগে, তো সেখানে যদি ওই রকমই লাগে, এটা কি করে হয়? এখন পয়সা দিলে তো অনেক কিছু কেনা যায়। তো এই লড়াইটা দিলে কান টানলে মাথাগুলো যেদিনকে বেরিয়ে আসবে, সেই দিনকে আমি চাই এইরকম কেস আমার কাছে আসুক, একটু কান টেনে মাথাগুলো বের করি। মাথা বের করলে এক জায়গার মাথা বের করতে পারলে সব জায়গার মাথা বেরিয়ে আসবে। কিন্তু ভীষণ লড়াইয়ের কাজ, কারণ এটা হলো কি, তোমাকে আইনের রক্ষকদের সাথে লড়াইটা দিতে হবে, মানে আমাদেরকে, তোমাকে না, তোমাদেরকে তো অবশ্যই স্ট্রং থাকতে হবে, স্ট্রং মাইন্ডেড, কিন্তু আমাদের যে লড়াইটা সেটা হলো কি, আইনের রক্ষকদের সাথে লড়াই। ভীষণ টাফ কাজ, সাহস নিয়ে কেউ এগোই না। কিন্তু আমি চাই এই ধরনের কাজগুলো করতে, যাতে এই ধরনের যা হবে লিগাল হোক, ইল্লিগাল যে কাজকর্মগুলো বা ইল্লিগাল ভাবে জমি দখল করে নেওয়া, ইল্লিগাল ভাবে জমির পেপারস বানিয়ে নেওয়া, যিনি জীবিত আছেন তাকে মৃত বানিয়ে দেওয়া, অনেকে মৃত আছে তাদেরকে জীবিত বানিয়ে রেখে যে সরকারি যে ফেসিলিটি তারা সেগুলো নিচ্ছে, সেইগুলো করা। একটা মানুষ হয়ে আর কত কাজ করবো বলো? ইচ্ছে আছে। সঞ্চিতা, ধরো যদি রেজিস্ট্রি করা বউ বাচ্চা থাকে, রেজিস্ট্রি করা বউ বাচ্চা, তুমি একটু ফোন করো না বোন, তুমি একটু ফোন করলে খুব ভালো হয়। তুমি তো ওপেন তোমার প্রোফাইল দিয়ে কমেন্ট করছো, তুমি ফোনটা করো। তুমি যদি কারো বিষয়ে কিছু জানতে চাও তুমি ফোন করো, তাহলে আমার ডিটেলসে বোঝাতে পারবো। ধরো যদি রেজিস্ট্রি করা বউ বাচ্চা থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করে, যদি রেজিস্ট্রি নাও করে, তাহলে সেকেন্ড বিয়ে প্রুফ করব কিভাবে? আচ্ছা, আর একবার, ধরো যদি রেজিস্ট্রি করা বউ
বাচ্চা থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করে যদি রেজিস্ট্রি নাও করে, তাহলে সেকেন্ড বিয়ে প্রুভ করব কি করে? তুমি কি করে প্রুভ করতে চাইছো? সমাজে, তোমাদের রিলেটিভদের মধ্যে, না তুমি চাইছো কোর্টে প্রুভ কর? মানে উকিল বাবু তোমাকে বলেছে যে এই বিয়েটাকে প্রুভ করতে হবে। ওর জন্যই তোমাকে বললাম যে ফোনে এইটুকুটুকু করে লিখলে তো বুঝবো না, তুমি কিভাবে প্রুভ করতে চাইছো, আমি ঠিক সেইভাবেই রিপ্লাই দিতে পারবো। তুমি পরামর্শ চাইলে আমাকে সঠিক পরামর্শ দিতে হবে। আমি যদি ভুলভাল পরামর্শ দিয়ে ফেলি, তাহলে তখন তো তোমার বিপদ হয়ে যাবে, বা যাকে তুমি এই কথাটা বলবে তারও বিপদ হয়ে যাবে। আমি তোমাকে জানতে চাইছি, দুরকম ভাবে বলতে পারো। একটা হলো কোর্টে প্রুফ চাই, যেমন রুমা সাহা, যেটা স্পা সাহা, ওর যেমন বলেছিল যে ও যে বিয়ে করেছে তার কি করে প্রুফ। যেমন আমি গিয়ে বিয়ে বউটাকে বের করেছি, বউটা প্রেগনেন্ট ছিল, ভিডিও করেছি, এই ডকুমেন্টসটা উকিল বাবুকে দিয়েছি, এটা কিন্তু একটা প্রুফ। তোমাকে কিন্তু প্রুফ করতে হবে কোর্টে। কোর্টে যে বিয়ে করেছে তুমি যদি কোনো রকম ভাবে যদি কেস করো, সেটাকে কিন্তু তোমার কোর্ট, আমি বুঝতে পেরেছি, কোর্টে প্রুফ করতে হবে তোমাকে। কোর্ট প্রুফ ছাড়া বুঝবে না। ঠিক রুমার কেসটা তোমরা যেভাবে দেখেছো, ঠিক তেমনই এই কেসটা তুমি যেটা যে সম্পর্কে তুমি বলছো, যেমন রুমার হাজবেন্ড বিয়ে করেছিল রুমাকে লিগাল, তারপরে রুমার হাজবেন্ড যখন আরেকজনকে মেয়েকে বিয়ে করলো, রুমা যখন চলে এলো গেলো বাপের বাড়ি অত্যাচারিত হয়ে, বা থানা পুলিশে যখন গেল, কেস যখন ওর হলো না ঠিক মতো, বা কোনো বিচার পাচ্ছিল না, তখন তোকে বাপের বাড়িতে থাকতে হয়েছে। তো ওই যে বাপের বাড়িতে যে রুমা থেকে ছিল, সেই সময় তার হাজবেন্ড ইললিগাল ভাবে একজনকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছিল। এবার সেটাও কিন্তু কারো বিবাহিত, মানে তিনিও কিন্তু কারো ঘরের বিবাহিত স্ত্রী, তার একটা সন্তান আছে, তিনিও বাপের বাড়িতে থাকতেন স্বামীর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে, সেই বউটাকে বিয়ে করে ঘরের মধ্যে নিয়ে এলেন। এইটাকে প্রুভ করতে বলেছিল কোর্টকে রুমাকে। তখন রুমা আমার কাছে এসেছিল, কারণ রুমা কোনো প্রুফ পাচ্ছিল না। আর ওদের বাড়িটা এমনই বাড়ি যে বাড়ির মধ্যে যদি দোতলায় যদি বউ থাকে, কারো পাড়া প্রতিবেশী তো সেরকম নয়, কেন ওদের জ্ঞাতি গোষ্ঠী নিয়ে পুরো এলাকাটাই মনে হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে, ওরা যেই চত্বরটুকুর মধ্যে থাকে। তো সেই কারণে কিন্তু তোমাকে প্রুভ করতে হবে যে সে বিয়ে করেছে। অভিযোগ তুললে হবে না, এটা কোর্ট, এটা সমাজে নয় যে একে চোর বলে দিলাম, দিয়ে দু থাপ্পড় মারলাম, তারপরে জানা গেল না 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 আসল চোরটা পালিয়ে গিয়েছে, অন্য একটা বেচারাকে মেরে দিয়েছি। সমাজে অনেক কিছু হয় হাতের শ্বশুরি মেটানোর জন্য, কিন্তু প্রকৃত চোর হয়তো পালিয়ে গেছে, কিন্তু তোমাকেও ঠিক কোর্টে প্রমাণ করতে হবে যে তোমার যার কথা বলছো তিনি আর একটা বিয়ে করেছে ইললিগাল ভাবে, বিয়ে করে বউ বাচ্চা থাকা সত্ত্বেও। এই প্রুফটা যদি কোর্টে করতে পারো, তাও আমি একটা কথা বলবো সঞ্চিতা, ভাবতে অবাক লাগবে, যারা এই ধরনের সাফার করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, আর আমরা কাজ করতে নেমে আমাদের অভিজ্ঞতা, তো আমাদের তো কাজের অভিজ্ঞতা, কিন্তু যারা এতগুলো বছর ধরে মামলা চালাচ্ছে বা চলছে, কোর্টের দ্বারস্থ হচ্ছে, জুতো খইছে, তাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু বেশি, তাই না? কারণ তারা স্ট্রাগল করছে। তো সেই কারণে আমি তোমাকে বলবো যে কি বলতে গেলাম, কোর্টে তুমি প্রুভ করবে। রুমাও হয়েছিল, রুমার ক্ষেত্রেও হয়েছিল, আমি না থাকলে কিচ্ছু হতো না, রুমার আমি না থাকলে কিচ্ছু হতো না। কোর্টে তুমি প্রুভ করছো, অথচ ছেলের উকিল বাবু বলছেন, ছেলে পক্ষের আইনজীবী বলছেন যে বিয়ে করেছো তো কি হয়েছে, এখন তো অনেক বিয়েই করতে পারে। এই নয় যে তার ওই বিয়েটা তুমি দেখিয়ে তার একটা জেল হবে, খুব কম। যদি তোমার নেতাদের সোর্স থাকে, একদম বাস্তব কথা বলছি, নেতাদের সোর্স থাকলে তাহলে হয়তো একটু জেল কাটার সম্ভাবনা আছে। আর যদি তুমি ওই আইনজীবী ধরো, তারপরে যদি আর ভালো আইনজীবী ধরলেও জেল কাটার সম্ভাবনা আছে, যদি উনি অনেস্টলি কাজটা করেন। আর অনেক জায়গায় আছে আইনজীবীরাই বলছে তো বিয়ে করেছে তো কি হয়েছে, সে তো তোমাকেও দেখবে, তুমিও সংসার করো, এটা কিন্তু বাস্তব। তুমি বিয়ে প্রুফ করেও তুমি কোর্টে কোনো বিচার পাবে না গো বোন। একমাত্র তোমাকে লড়াই দিয়ে সমাজ থেকে বিচার পেয়ে তবে যদি তুমি কোর্টে গিয়ে সেটাকে লড়তে পারো, তবে তুমি বিচার পাবে। বর্তমান সমাজে কিছু কিছু আইনজীবীদের জন্য আমাদেরকে এই ভাবনাটা ভেবে লড়তে হচ্ছে, নিজেদের লড়াই নিজেকে দিতে হচ্ছে।
আর ভালো আইনজীবী ধরলে তো কোনো কথাই নেই, তুমি তো অবশ্যই বিচার পাবে। এই যে মাম্পি প্রায় 8 বছর দুটো কোর্টে মামলা চলছে, কাটোয়া কোর্ট, জজ কোর্ট। আজ পর্যন্ত মাম্পি জানেই না যে তার খোরপোশের রায় বেরিয়েছে, ক টাকা রায় বেরিয়েছে। দেখো তাহলে পয়সা দিয়ে উকিলবাবু রেখেছেন, কোর্টে এতগুলো বছর মামলা চলছে। আমাদের নজরে উকিলবাবুরা হলো কি ঈশ্বর সমতুল্য, কারণ তারা আমাদেরকে বাঁচাতে পারেন, তারা আমাদেরকে মারতে পারেন। অথচ মাম্পি বোনটা, এরকম বিরল অনেক উদাহরণ আছে, কি কত দেবো গো তোমাদেরকে। তো সেই মাম্পি বোনটা কোনো রকম ভাবে জানেই না তার 2000 টাকা করে খোরপোশ চালু হয়ে গেছে। যাও বা কানা ঘোষা শুনেছে আমার 2000 টাকা করে রায় বেরিয়েছে, দিচ্ছে না, তাও জানে না কি করে প্রতিবাদ করতে হবে। ভাগ্যিস ও আমার কাছে এসেছিল, আমি বলছি না তোমাদের আমার কাছে আসতে, তোমরা কোশ্চেন করো, আমি অ্যান্সার দিয়ে দেবো, আসারও প্রয়োজন নেই। মাম্পি এসে কতগুলো বছর, 2018 সাল থেকে মাম্পি আমার সাথে যোগাযোগ রেখেছে। 2018 সাল থেকে যদি বসতে বলেছি বসেছে, উঠতে বলেছি উঠেছে। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত যেমন ও ধৈর্য ধরেছে, তেমন আমি ধৈর্য ধরে রেখেছি। শুধু ও না, ওর গোটা পরিবার আমার প্রতি বিশ্বাস রেখেছে। আমি এক নয় একাধিকবার মাম্পির শ্বশুর বাড়িতে গিয়ে অনেক চেষ্টা করেছি সমস্যাটা মেটানোর জন্য, তার শ্বশুরবাড়ির লোক শোনেনি। এইবার দেখো খেলটা কোথায়, যখন আমি একটা ভালো আইনজীবী দিয়ে দিলাম মাম্পিকে, যখন মাম্পি দেখতে পারলো 1,96,000 টাকা তার 1,92,000 টাকা তার খোরপোশের টাকা ডিউ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারাও তখন বললো আমরা 20,000 টাকা নেব না। আর কালকেই যখন আমি যখন কোর্টে গেলাম, এই মীমাংসাটাই যখন উকিলবাবুকে নিয়ে যখন আমি বসলাম, বসার পরে সেইখানে আলোচনা হলো যখন, তখন ছেলে বাড়ির লোকজন আমাকে বলছে, ম্যাডাম আপনি সমস্যাটা মিটিয়ে দিন, একমাত্র আপনিই পারবেন। আর উকিলবাবুও বলেছে যে বাবলি আসবে তবে মীমাংসা হবে। উকিলবাবুরও আমার প্রতি বিশ্বাস, বাবলি না এলে কোনো মীমাংসার কোনো কথা আসছে না। আমি বসলাম, দুই পক্ষকে নিয়ে উকিলবাবু বসলেন, বসার পরে মীমাংসায় বসলাম, ওনারা সেই 20,000 টাকাতেই বসে থাকলেন। কোর্টে আরো আধিকারিকরা তাকে বোঝালেন যে আপনারা কিন্তু খুব বিপদে পড়ে রয়েছেন এর থেকে। আমি দেখুন, আমি তো একজন বিচারকের রায় আমি তো অমান্য করতে পারি না, আর একজন বিচারকের রায় কোনো সাধারণ মানুষ অমান্য করতে পারেন না, এটা আইনত অপরাধ। তাহলে আজকে কেন তিনি 96 মাস হয়ে গেল খোরপোশ দেননি? কারণ এই অপরাধটা করার জন্য আজকে তো উনি দায়ী, তার সাথে সাথে তার আইনজীবী চেয়েছেন তার মক্কেলকে বাঁচাতে। আইনজীবীর কাজ, আইনজীবী ধর্ম, আইনজীবী করেছেন, আইনজীবী কোনো ভুল কাজ করেননি মক্কেলকে বাঁচানোর জন্য। কিন্তু তারা ভেবেছিল আমাদের টাকাটা দিতেই হবে না, তাদের বাড়ির লোক জানবেই না। যেই ভালো উকিল দিয়ে দিলাম, ব্যাস মামলা শুরু। এখন দিতে হবে, হয় মীমাংসায় বসতে হবে, 1.5 লাখ টাকা মাম্পিরা চেয়েছে, হয় মীমাংসায় বসতে হবে, নয় ওদের দিতে হবে, আর না হলে ওই পেন্ডিং যে টাকাটা ওটাও দিতে হবে, ডিউ টাকাটা। আবার শুধু তাই নয়, ওদেরকে মাসে মাসে 2,000 টাকা চালিয়ে যেতে হবে। এটাই তো হলো আইন। পরিমল, আমার শ্বশুরমশাইয়ের কেবিলটা নিয়ে চলে এসেছি, কাউকে দাদাকে দিয়ে পাঠাও। শ্বশুরমশাইয়ের কেবিলটা নিয়ে চলে এসেছি, বলছে আমি ফোনে চার্জ দিতে পারছি না। এটা শ্বশুরমশাইয়ের কেবিল, তোমার দাদাকে দিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে সঞ্চিতা, তুমি আমাকে ফোন করো, আমি তোমার ডিটেলসটা জেনে আমি এটা নিয়ে একদিন লাইভে আসবো। ক্লায়েন্ট চলে এসেছে, আমি ওনাদের সাথে কথা বলি। প্লিজ সি মাই কোশ্চেন। মৌকর কি লিখেছে? একটা মেয়ে বাংলাদেশি, 17 বছরে কি হয়েছে গো? আমি কিন্তু শর্টকাট মেসেজ আমি করতেও জানি না, আমি কিন্তু আমি মেসেজ বুঝিও না, খুব কম বুঝি। একটা মেয়ে বাংলাদেশি, 17 ইয়ার্সে বাচ্চা হয়েছে না, ও বিয়ে হয়েছে, সরি
শর্টকাটে লিখেছো বিয়ে হয়েছে, ইন্ডিয়ায় এসেছে, 1 years পর বেবি। আচ্ছা, ইন্ডিয়ান হাজবেন্ড কোনো রিলেশন রাখে না, আর ইন্ডিয়ান আইডেন্টিটি প্রুফ কি করতে পারে, কি হতে পারে? রেজিস্ট্রি নেই, কি রেশন কার্ড নেই, বাকি সব বাংলাদেশি ডকুমেন্টস। মৌকা তুমি আমাকে একটু ফোন করো, আমি তোমাকে ডিটেলসে শুনবো। দিদি দেখো প্লিজ একটু, আমি তোমার এটা পড়লাম কিন্তু আমি অতটা বুঝিনি, আমি বুঝতে পারছি তার কোনো ইন্ডিয়ান ডকুমেন্টস নেই, সব বাংলাদেশি ডকুমেন্টস, এইটুকুই বুঝলাম। এবার কি করতে চাইছে, তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝলাম না। তাহলে তোমরা একটা কাজ করো, আমি নেক্সট লাইভে আসি, ফোন করো। যদি তোমরা ফোন করো তাহলে আগে ফোন করো, যদি তোমাদের বিষয়টা নিয়ে আমি পুরো লাইভে বলে দেব। তোমার এই কোশ্চেনের জন্য আরো 10টা মানুষ উপকৃত হবে, আমার যতটুকু ভান্ডারে আছে ততটুকু দেব। ঠিক আছে, আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি মনে হয়, সঞ্চিতাকে বললাম, মৌকে বললাম, যদি তোমাদের মনে হয় ফোন করো, আর লাইভ চলাকালীনও ফোন করতে পারো, কোনো ব্যাপার নেই। ওকে, আমি কল করব। হ্যাঁ, তুমি কল করো, একটু এখনই কল করো। আমি এই লাইভটা কেটে তোমার যে ম্যাটারটা ওটা নিয়েই আমি আসবো, কারণ এটা কেসের ভিডিওর মধ্যে ওই ম্যাটারটা বললে কেউ আর পরে দেখবে না। ওকে রিয়া, ওয়েট করো। রিয়াকে দেখার খুব ইচ্ছে প্রকাশ করছি আমি। ওর কথাগুলো খুব ভালো লাগে আমার, খুব জলি আমার মতনই। তো রিয়া, আমি তোমাকে দেখতে চাই, প্রোফাইলটা যে ঘাটবো। শুভ মণ্ডল দিদি, আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে শুভ মণ্ডল, হ্যাঁ আমি একটু আগে দেখছিলাম রোববার কিনা। তোমরা ফোন করো, আমি আছি, অফিসে আছি, ফোন করো। আমি নেক্সট লাইভে আসছি। সঞ্চিতা তুমিও ফোন করো। ওকে, নেক্সট লাইভে আসছি। যারা যারা ফোন করবেন তাদের ম্যাটারগুলো নিয়ে আমি লাইভে পুরো বলে দেবো। যদি কেউ বলতে বলে লাইভে বলতে, লাইভে বলবো, তাহলে মানুষ উপকৃত হবে। একসাথে ফোনেও 1 ঘন্টা কথা বলবো, লাইভেও বলে দেবো, একবারে বলে দিতে পারবো। আর না হলে অনেক মানুষ মানে উপকৃত হবেন না। আমি চাই সবাই যেন উপকৃত হোক। অনেক যারা আমাদের প্রত্যেকে আমরা মানুষ, আর আমাদের মানুষের সমস্যা সেই একই, ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখাই, কোনোটা কঠিন কোনোটা সহজ। আগে যদি আমরা ঠিক পদক্ষেপ নিই তাহলে সহজভাবে জিনিসটা নেব, যদি পদক্ষেপটা অনেক দেরিতে নিয়ে ফেলি তাহলে কঠিন হয়ে যায়। তো সেই সমস্যা কিন্তু একই আছে। তো আসো, নেক্সট লাইভে আসছি।